হ্যালো, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আওয়াজ কি ঠিক মতো শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। সবার কি অবস্থা? দিনকাল কেমন যাচ্ছে? আমরা দেখতে, দেখতে প্রায় কোয়ার্টারের শেষের দিকে চলে আসছি। ঠিক আছে? প্রায় শেষের দিকে চলে আসছি। তোমাদের কি অবস্থা? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আমি। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। দেখতে, দেখতে প্রায় কোয়ার্টারের শেষের দিকে এখন আমি চলে আসছি। তোমাদের কেমন যাচ্ছে দিনকাল? আহ ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ভালো যাচ্ছে। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। হুম, এক্সাম বলছে এক্সাম চলে। এক্সাম তো চলার জিনিসই। ঠিক আছে? এক্সাম তো হবেই। কালকে আইসিটি এক্সাম। তোমার জন্য অভিনন্দন। সরি, অভিনন্দন তো না, শুভকামনা। ঠিক আছে? তোমার জন্য শুভকামনা থাকবে যাতে তুমি আগামীর এক্সামটা খুব ভালোভাবে দিতে পারো। ভাইয়া কালকের ফর্মটা কিসের ছিল? আমি জানি না ভাই কিসের ফর্ম ছিল। কিছু একটা ফর্ম হয়তোবা ছিল। ফিডব্যাক ফর্ম হয়তোবা ছিল। ওই ফিডব্যাক ফর্ম তোমাদের গ্রুপেও আছে। তোমরা গ্রুপে একটু চেক করলেই খুঁজে পেয়ে যাবে। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আমি পরশুদিন আইসিটি এক্সাম। হ্যাঁ, তুমি ভালো মতো এক্সাম দিও। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। দেখতে, দেখতে ১৫৬ জন হয়ে গেছে। ভাইয়া আইসিটি অনেক ভালো হয়েছে। আইসিটি ভালো হওয়ার জিনিসই। আইসিটি খুব বেশি কঠিন না। তোমরা ভালো মতোই পারবে। ভাইয়া ক্লিন শেপ। না ভাই ক্লিন শেপ না। দাড়ি আছে। ঠিক আছে? দাড়ি আছে তুমি বুঝতে পারছো না। ঠিক আছে? একটু ছোট করছি আরকি। ভাইয়া কখনো ক্লিন শেপ করে না নরমালি। ঠিক আছে? ওকে। খুবই ভালো ১৮২ জন হয়ে গেছে। দেখি ২০০ পার হয় কিনা। ২০০ পার হইলে আমরা শুরু করি। আমি খুবই ভালো আছি ভাইয়া। তোমাদের দিনকাল কেমন যাচ্ছে? স্যার একটা প্রশ্ন ছিল। করো। তোমার প্রশ্ন করতে ইচ্ছে করছে করো। উম ৯১ জন হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আচ্ছা আস্তে ধীরে শুরু করে দেই। মানুষজন আরো আস্তে, আস্তে বাড়তে থাকবে। দেখো, প্রোগ্রামিং ভাষার আমরা মোটামুটি অনেক কিছুই করছি। আজকে আমাদের একটু মনে করো যে আজকে আমাদের প্রোগ্রামিং ভাষার এমসিকিউ এবং সিকিউ সলভ করব আমরা। একটু টুকটাক যাতে প্র্যাকটিস হয়ে যায়। নেক্সট ক্লাসেই হয়তো আবার আমাদের লাস্ট ক্লাস হবে নেক্সট ক্লাস। সেখানে হয়তো আমরা পুরো অধ্যায়ের কিছুটা রিভিউ করার চেষ্টা করব। তো আজকে আমরা একটু এমসিকিউ আর সিকিউ সলভ করার ট্রাই করি যাতে আমরা ভালো করতে পারি। ২০০ হয়ে গেছে। নাইস। ২০০ হইলে ভালো লাগতেছে। অনেকদিন পর ২০০ মানুষজন। ওকে, তাহলে আমরা এমসিকিউ আর সিকিউ আজকে সলভ করি। এইটা আমার নাম। এখানে আমি আসলে আর তেমন একটা টাইম নষ্ট করতে চাই না। এটা অলরেডি তোমরা অনেকেই আমার সাথে ছিলে। তো তারা হয়তো জানো। আর বাকি যারা নতুন যদি কেউ জয়েন হয়ে থাকো তারা একটু দেখে নিও। এখানে আমি সময় নষ্ট করতে চাই না। তো আচ্ছা, আজকের ক্লাসের আগে আমি কিছু হোমওয়ার্ক দিছিলাম। এই কয়জন বান্দা খুব সুন্দর মতো হোমওয়ার্ক গুলো জমা দিছে। তোমাদের যেই প্রাইভেট গ্রুপটা আছে, তাই তাদেরকে আমি আমার ক্লাসের স্টার হিসেবে পরিচয় করিয়ে দিলাম। ঠিক আছে? তো তোমরা একটু ছবিটা তুলে ফেলো। যারা এখানে আজকে স্টার হয়ে গেছো তাদের জন্য একটা মানে জোস। তোমরা জমা দিছিলা হোমওয়ার্ক গুলা, তাই তোমাদের নামগুলা আমি কিন্তু আমার স্লাইডে রাখছি। ঠিক আছে? যারা যারা এটা পাইছো তারা একটা করে স্ক্রিনশট নিয়ে ফেলো। স্ক্রিনশট নিয়ে তোমার নামটা দেখো। তারপর তোমরা শিখবো জিতবোতে পোস্ট দিয়ে বলবো যে ইয়েস, আমার হোমওয়ার্কটা খুবই ভালো ছিল, তাই তোমার নামটা এখানে চলে আসছে। ওকে, তো আমরা এটা আমাদের স্টার হয়ে গেল। তো আজকে আমরা শুরু করি আস্তে ধীরে। ঠিক আছে? এমসিকিউ আর সিকিউ সলভ করবো আমরা। তো আমরা যদি সামনে যাই, এইটার প্রশ্নের উত্তর কি? দেখো, মেশিন লার্নিং, এই মেশিন লার্নিং এর সাথে বলছে যে মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয়। ঠিক আছে? কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয়? সব থেকে বেশি ব্যবহৃত হয় হইলো, একজন লিখছে হোমওয়ার্ক গুলো কোথায় জমা দিব? তোমাদের একটা প্রাইভেট গ্রুপ আছে ভাইয়া, ওই প্রাইভেট গ্রুপে জমা দিবা।
ঠিক আছে, প্রাইভেট গ্রুপে জমা দিবা। ঠিক আছে, তোমাদের প্রাইভেট গ্রুপ আছে যারা আমাদের সাথে জয়েন করছো। তো এখানে দেখো মেশিন লার্নিং এর সাথে কানেক্টেড হলো পাইথন। ঠিক আছে, কানেক্টেড হলো পাইথন, তার মানে এটার উত্তর হবে হলো পাইথন। ঠিক আছে, বি নাম্বারটা হবে পাইথন। ঠিক আছে, মেশিন লার্নিং এর সাথে পাইথন কানেক্টেড। তারপরে বলছে কোন ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদকের প্রয়োজন হয় না, মানে অনুবাদকই লাগে না। ঠিক আছে, অনুবাদক লাগে না এমন প্রোগ্রাম কোনটা? ঠিক আছে, কোন ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য এইটা লাগে না? ঠিক আছে, বুঝতে পারছি। বলো তো এটা কোনটা হবে? তোমাদের থেকে একটু উত্তরটা শুনতে চাই। কয়েকজনের উত্তর দিছে, ম্যাক্সিমামই সঠিক উত্তর দিছে। আমরা জানি মেশিন ভাষায় যেটা আসলে থাকে সেটা আসলে কোনো অনুবাদকের প্রয়োজন হয় না। ঠিক আছে, মেশিন ভাষায় যদি আমরা কোনো জিনিস লিখি তাহলে সেটার আর অনুবাদ করতে হয় না, কারণ মেশিন ভাষা মেশিন বুঝতে পারে। বুঝতে পারছো? যার ভাষা তার কথা। ঠিক আছে, তারপরে সি প্লাস প্লাস ভাষাটা কে উদ্ভাবন করেন? সি প্লাস প্লাস, বলো তো এটা তোমরা পারো কিনা দেখি, তোমাদের থেকে একটু জানতে চাই। মেশিন ভাষায়, ঠিক আছে, ঠিক আছে, কি হবে? মনে রাখবা সি ভাষার আবিষ্কারক হলো ড্যানিস রিচি। ঠিক আছে, সি ভাষার হইল ড্যানিস রিচি। আর সি প্লাস প্লাস কিছুটা আপগ্রেড করিয়া সি প্লাস প্লাস বের করে, সেটা করে হলো জন স্ট্রাউ স্ট্রপ। ঠিক আছে, তার মানে সি নাম্বারটা হলো উত্তর। ঠিক আছে, ড্যানিস রিচি, জন স্ট্রপ। ঠিক আছে, সি নাম্বারটা হবে উত্তর। এইটা ময়মনসিংহ বোর্ডে ছিল। এটা কি হবে? উচ্চ স্তরের ভাষায় লিখিত পুরো প্রোগ্রামটি একসাথে অনুবাদ করে। ঠিক আছে, একসাথে অনুবাদ করে, এটা কোনটা হবে বলো তো তোমরা? আমরা জানি লাইন বাই লাইন করে হইল লাইন বাই লাইন একজনে করে, আরেকজন হলো পুরো প্রোগ্রাম একসাথে করে। প্রোগ্রাম একবারে, পুরো প্রোগ্রাম একবারে করে। আর কেউ হইল তোমার কি হয়, তো লাইন বাই লাইন যে অনুবাদ করে সেটা হইল তোমার ইন্টারপ্রেটার। ঠিক আছে, ইন্টারপ্রেটার। আর তোমার পুরো প্রোগ্রাম একসাথে করে কে? পুরো প্রোগ্রাম একসাথে করে কম্পাইলার। ঠিক আছে, কম্পাইলার পুরো প্রোগ্রাম একসাথে করে, সে হলো কম্পাইলার। তাহলে আমার এখানে উত্তর আসতেছে কোনটা? আমার এখানে উত্তর আসতেছে হলো কম্পাইলার, তার মানে ডি নাম্বারটা। তাই তো, ডি নাম্বারটা উত্তর। লাইন বাই লাইন করে হলো ইন্টারপ্রেটার, পুরো প্রোগ্রাম একবারে করে হলো কম্পাইলার। ঠিক আছে, এইটা খুবই মজার একটা প্রশ্ন। ঠিক আছে, বোর্ড পরীক্ষায় অবশ্যই আসে, এটা হলো রাজশাহী বোর্ডে আসে। ঠিক আছে, রাজশাহী বোর্ডে আসে। কোনটা হবে? যে উচ্চ স্তরের ভাষার সুবিধাও সে কি করে দেয়। ঠিক আছে, তার মানে আমরা জানি এইটা হলো সি। ঠিক আছে, এটা হলো সি। সি হবে। কোন ভাষায় হার্ডওয়্যার নিয়ন্ত্রণের পাশাপাশি উচ্চ স্তরের ভাষার সুবিধা পাওয়া যায়? সি ভাষায়। সি হলো মোটামুটি মনে করো যে মিডল ম্যান হিসেবে কাজ করে, লো লেভেল ল্যাঙ্গুয়েজ আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মাঝামাঝি। সে মাঝে মাঝে দুইটারই সুবিধা দেয় অনেক ক্ষেত্রে বলা যায়। ঠিক আছে, নিচের কোনটি ডেটা টাইপ? ঠিক আছে, নিচের কোনটি ডেটা টাইপ বলো তো দেখি, নিচের কোনটি ডেটা টাইপ? নিচের কোনটি ডেটা টাইপ? ঠিক ধরছো,
আমরা জানি কি কি ডেটা টাইপ আছে, ধরো ইন্টিজার আছে, তারপরে ফ্লোট আছে, তারপরে কি আছে, স্ট্রিং আছে, ঠিক আছে, স্ট্রিং আছে না, স্ট্রিং আছে, এটাকে আমরা ক্যারেক্টারও বলি অনেক সময়, তারপরে ডাবল আছে, ঠিক আছে, তো ডাবল দিলাম ওকে। তাহলে ডাবল হলো ক্যারেক্টার, যেটাই বলি না কেন। ফ্লোট ডেটা টাইপ কত বাইট জায়গা দখল করে বলতো? ফ্লোট ডেটা টাইপ কত বাইট জায়গা দখল করবে? এটা উত্তর দাও। ফ্লোট, ফ্লোট কি মনে আছে? ফ্লোট কিন্তু দশমিক, ঠিক আছে, ফ্লোট হলো দশমিকের, সরি দশমিকটা, সরি ভুল বলছে, ভগ্নাংশ আর কি, ভগ্নাংশ সহ, ভগ্নাংশ সহ আর কি। যেমন ধরো তুমি এরকম লিখতে চাও 10.75, তখন তোমার এই ফ্লোট ইউজ করতে হবে, ঠিক আছে। একজনে লিখছো 8 বাইট, 4 বাইট, এক একজনে এক একটা লিখতেছো, ঠিক আছে। এক একজন দিতেছো, ভালো কথা। আরে বাবা, একজনে বিও উত্তর দিছে, কি একটা অবস্থা। আচ্ছা, তোমাদের এখানে আমি একটা জিনিস মানে তোমাদের প্রশ্ন করি, সেটা হলো যে তোমাদের সামনে উত্তর দেওয়ার সুযোগ আছে, দেখে যে যেমনে পারো মাঝে মাঝে ক, খ, গ, ঘ ইচ্ছা মতো দিয়ে দাও, মানে প্রশ্নটাও বুঝো না, এমন একটা অবস্থা যে প্রশ্নটাও ঠিকঠাক মতো বুঝো না, তোমরা যা সামনে পাইতেছো সেইটাই দিয়ে দিতেছো, ঠিক আছে। তো তোমাদের এই বিষয়টা দেখা আমার একটা গল্প মনে পড়লো, ঠিক আছে, গল্পটা শেয়ার করে ফেলি। মানে এরকম যখনই সুযোগ পাও তখনই দিয়ে দাও। তো জিনিসটা হয়েছে কি, ধরো দুইজন ব্যক্তি এ আর বি, ঠিক আছে, এরা ভাইবা বোর্ডে ধরো মনে করো চাকরির জন্য গেছে, ঠিক আছে, ভাইবা বোর্ডে গেছে, ভালো কথা। এখন এ ব্যক্তি ফার্স্টে গেছে ভাইবা বোর্ডে, ভাইবা বোর্ডে গেছে। এখন ভাইবা বোর্ডে যাওয়ার পরে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে বাংলাদেশের প্রেসিডেন্টের নাম কি। এখন এ ব্যক্তি বলছে বাংলাদেশে অনেক প্রেসিডেন্ট ছিল, বাট বর্তমান প্রেসিডেন্টের নাম অমুক, ভালো কথা। এ খুব সুন্দর একটা প্রশ্ন করে ব্যাক করছে। যখনই ব্যাক করছে, বি তখন বলতেছে, এর কাছে গেছে, এর কাছে যে বলে যে ভাই, আপনাকে যে প্রশ্ন করা হয়েছে তার উত্তরটা বলেন, ঠিক আছে। এখন এ বলতেছে ভাই প্রশ্নটা শুনেন, বলে প্রশ্ন শোনা লাগবে না, আপনাকে কি জিজ্ঞেস করছে তার উত্তরটা বলেন, ঠিক আছে। এখন বি তখন জিজ্ঞেস করতেছে ভাই এইরকম যে অনেকেই তো ছিল, বর্তমান, বর্তমানের নাম অমুক, ভালো কথা। তো বি চলে গেছে, এরপরে বি ভাইবা বোর্ডে গেছে। এখন যখনই ভাইবা বোর্ডে গেছে তখনই বি কে জিজ্ঞেস করা হয়েছে যে আপনার বাবার নাম কি। এখন বি তো প্রশ্ন ওই যে বুঝে নাই, উত্তর খালি জানে, সেও মুখ পাইছে, বলছে যে বাবা তো অনেকেই ছিল, কিন্তু বর্তমান বাবার নাম অমুক, ঠিক আছে। তো তোমাদের মধ্যে দুই একজন এমন আছো, প্রশ্ন বুঝো না, হঠাৎ করে লিখতে পারতেছো যে দিয়ে দিতেছো, ঠিক আছে। তোমাদের এই হলো অবস্থা কয়েকজনের, মানে কিছু কিছু উত্তর জীবনও হবে না, সেইটাও তোমরা যে কনফিডেন্সের সাথে দিয়ে ফেলো মাঝে মাঝে, কি আর বলবো, ঠিক আছে। তো এইটার উত্তরটা আসলে কি, এইটার উত্তরটা কি, এটা একটু দেখি। তো ফ্লোটের হইলো 4 বিট, সরি 4 বাইট জায়গা দখল করে, 4 বাইট। ডাবল হইলো 8 বাইট জায়গা দখল করে, ঠিক আছে। ফ্লোট হইলো 4 বাইট জায়গা দখল করে, আর হইলো ডাবল হইলো 8 বাইট জায়গা দখল করে, ঠিক আছে। ওকে, তো সামনের দিকে আমরা একটু আগাই। আচ্ছা, ফ্লোটিং ডেটার ফরম্যাট স্পেসিফায়ার কোনটি, ঠিক আছে, মানে ফ্লোটিং ডেটার ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? ওকে, এটা হবে হলো এইটা, ঠিক আছে, পার্সেন্টেজ ফ্লোটিং ডাটার পয়েন্ট।
ফ্লোটিং ডেটা ফরম্যাট, ঠিক আছে? ওকে, পার্সেন্টেজ দিয়ে ফ্লোটিং ডেটা, ঠিক আছে? তোমরা বলো তো, আমি যদি ডাবল ইউজ করতাম, ডাবলের ক্ষেত্রে কি লিখতে হইতো? যদি আমি আসলে ডাবল ইউজ করতাম, ডাবলের ক্ষেত্রে ফরম্যাট স্পেসিফায়ার কি? দেখি তোমরা পারো কিনা, ঠিক আছে? বলো তো ডাবলের ক্ষেত্রে কি ইউজ করতে হয়? তোমরা পারো কিনা, জানো কিনা? হুম, ডাবলের ক্ষেত্রে পার্সেন্টেজ দিতে হয়, তারপরে এল এফ, ঠিক আছে? এল এফ, এল এফ ইউজ করলে ডাবলেরটা চলে আসে, ঠিক আছে? এল এফ ইউজ করলে ডাবলেরটা চলে আসে। ওকে, ইন্টিজারের ক্ষেত্রে কি হয়? ইন্টিজারের ক্ষেত্রে পার্সেন্টেজ ডি, ঠিক আছে? ইন্টিজারের ক্ষেত্রে পার্সেন্টেজ ডি। আচ্ছা, সি ভাষা অনুসারে বৈধ চলক বা ভ্যারিয়েবল কোনটা? ঠিক আছে, এটার যদি বৈধ চলকের হিসাবটা আমি চিন্তা করি, তাহলে কোনটা হবে? সি ভাষা অনুসারে বৈধ চলক কোনটি? তোমার কাছে কি মনে হয় যে বৈধ চলক কোনটা হবে? দেখতে পাচ্ছি অনেকে কিন্তু উত্তর দিয়ে ফেলছো। আচ্ছা, প্রত্যেকটারই ব্যাখ্যা দিয়ে ফেলে, ঠিক আছে? তাহলে একটু আইডিয়া হবে। ফার্স্টেরটা হয় নাই, কেন হয় নাই? এই যে অ্যাট দ্য রেট অফ, এই যে এই অ্যাট দ্য রেট অফ ইউজ করা যায় না, ঠিক আছে? অ্যাট দ্য রেট অফ, আচ্ছা এটা আসলে দেখাই যায় না, অন্য কালি ইউজ করি। ধরো এই অ্যাট দ্য রেট অফ, এইটা আসলে ইউজ করা যায় না, ঠিক আছে? অ্যাট দ্য রেট অফ ইউজ করা যায় না। সেকেন্ড বিষয় হলো এই যে গ্যাপ, গ্যাপ থাকবে না, ঠিক আছে? এই গ্যাপ থাকবে না, গ্যাপ থাকবে না, এই কারণে এইটাও হয় নাই। আবার এই যে এইটা ইউজ করা যায় না, ঠিক আছে? তার মানে আমাদের সঠিক উত্তর হইল এই যে বি নাম্বারটা, ঠিক আছে? সঠিক উত্তর হলো বি নাম্বারটা। আচ্ছা, আমাকে বলো তো, যদি এরকম লিখতাম 107 রোল, এইটা যদি লিখলাম, তাহলে এটা কি সঠিক থাকতো? বলতো, আমি যদি এইভাবে লিখতাম 107 রোল, এটা কি সঠিক থাকতো? কি মনে হয়? সঠিক থাকতো না, ঠিক আছে? সঠিক থাকতো না, কারণ নাম্বার দিয়ে কখনো সি ভাষায় চলক বের করা যায় না বা চলক লেখা যায় না। নাম্বার কখনো সামনে থাকবে না, সবসময় লেটার দিয়ে শুরু হবে, ঠিক আছে? সবসময় লেটার দিয়ে শুরু করতে হবে, বুঝতে পারছি? সামনে আসি, এটা বলো নিচের কোনটি কিওয়ার্ডের উদাহরণ? নিচের কোনটি কিওয়ার্ডের উদাহরণ? আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এখানে হলো এইটা হবে উত্তর, এইটা হবে উত্তর, ঠিক আছে? এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া বাকিগুলা কি ঠিক নাই? না ভাইয়া, ঠিক নাই, কারণ লং বইলা তোমার কোনো কিওয়ার্ড নাই, ঠিক আছে? শর্ট বইলাও কোনো কিওয়ার্ড নাই, লাইন বইলাও কোনো কিওয়ার্ড নাই, ঠিক আছে? তার মানে প্রত্যেকটাতেই একটা একটা করে ভুল দেওয়া ছিল, এইটার মধ্যে কোনো ভুল দেওয়া নাই, এটা প্রত্যেকটাই এক একটা কিওয়ার্ড, বুঝতে পারছি? এই কারণে ঘ নাম্বারটা হলো উত্তর হবে।
বুঝতে পারছি? বুঝতে পারছি? গো টু ও একটা কি কিওয়ার্ড, ঠিক আছে? সি ভাষায় পার্সেন্টেজ কোন ধরনের অপারেটর? এই যে পার্সেন্টেজ ইউজ করি, এটা কিন্তু ভাগশেষের জন্য ইউজ করি, তাই না? এটা হলো ভাগশেষের জন্য আমরা ইউজ করি। এখন এটা আসলে কোন ধরনের অপারেটর বলতে পারবা? কোন ধরনের অপারেটর? দেখি তোমাদের মধ্যে কে কে পারো। কয়েকজন সঠিক উত্তর দিছো, বেশিরভাগই উত্তর সঠিক দিতে পারো নাই, আবার কয়েকজনের ভুল হয়েছে, ঠিক আছে? পার্সেন্টেজ সবসময় অ্যারাথমেটিক, মানে হিসাব নিকাশে আমাদের ব্যবহার হয়। যোগ বিয়োগ গুণ ভাগ, ভাগশেষ, এগুলো সবকিছু অ্যারাথমেটিকের মধ্যে পড়ে। তার মানে ক নাম্বারটা হবে উত্তর, ঠিক আছে? ক নাম্বারটা উত্তর, অ্যারাথমেটিক, ঠিক আছে? অ্যারাথমেটিকের জন্য ব্যবহার হয় হলো এই অপারেটর। বুঝতে পারছি? ওকে, ঠিক আছে, সামনে যদি যাই, তারপর কি বলছে, কোনটি লজিক্যাল এন্ড অপারেটরের, লজিক্যাল এন্ড অপারেটরের চিহ্ন? লজিক্যাল এন্ড অপারেটরের চিহ্ন কোনটা বলো তো? বলো যে লজিক্যাল এন্ড অপারেটরের চিহ্ন কোনটা? ওকে, এটা হলো ডাবল এন্ড ইউজ করলে সেটা হলো কি লজিক্যাল এন্ড অপারেটর, ঠিক আছে? লজিক্যাল এন্ড অপারেটর, বুঝতে পারছি? লজিক্যাল এন্ড অপারেটরের জন্য ইউজ করে। ওকে, আমি যদি একটা ইউজ করতাম, ধরো একটা মাত্র এরকম অ্যাম্পারসেন্ট যেটা বলে আর কি, একটা মাত্র অ্যাম্পারসেন্ট যদি ইউজ করতাম, এইটা আসলে কি বোঝায়? একটা মাত্র যদি অ্যাম্পারসেন্ট ইউজ করি তাহলে সেটাকে কি বোঝায় বলতে পারবা? একটা অ্যাম্পারসেন্ট যদি ইউজ করি তাহলে সেটা আমি কোন জায়গায় লাগাইতে পারি, কাজে লাগাইতে পারি? দেখি তোমাদের থেকে উত্তরটা। একটা অ্যাম্পারসেন্ট বা এন্ড ইউজ করলে আসলে সেটা কোথায় ইউজ করতে পারি? উত্তর আসতেছে না। একটা কঠিন প্রশ্ন করে ফেললাম মনে হয়, ঠিক আছে? একজন লিখছে ইউজার ইনপুট, অপারেটর, সবগুলাই তো অপারেটর। একটা অ্যাম্পারসেন্ট ইউজ করলে কি হয়? একজনে ইন্টিজার লিখছে, ফ্লো চার্টে, একজন লিখছে ফ্লো চার্টে লজিক ছাড়া। এটাকে বলা হয় বিট ওয়াইজ, ঠিক আছে? বিট ওয়াইজ এন্ড অপারেটর, বিট ওয়াইজ এন্ড অপারেটর, ঠিক আছে? বিট ওয়াইজ এন্ড অপারেটর। ঠিক আছে, এটা হলো বিট ওয়াইজ দিয়ে যখন কাজ করতে চাও তখন শুধুমাত্র একটা এন্ড ইউজ করতে হয়, ঠিক আছে? এটা বিট ওয়াইজ এন্ড অপারেটর বলে। একটা এন্ড যদি থাকে তাহলে সেটা বিট ওয়াইজ এন্ড অপারেটর হিসেবে কাজ করে। বুঝতে পেরেছি? আমরা যদি একটু সামনের দিকে যাই, সি ভাষায় রিলেশনাল অপারেটর কয় ধরনের? এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে? ঠিক আছে, বিট সি ভাষায় রিলেশনাল অপারেটর কত ধরনের? একটা জিনিস মনে রাখবা, তোমাদের বইতে যত ধরনের অপারেটর আছে সেই অপারেটর গুলো একটু ভালো মতো পড়ো। অপারেটর থেকে কিন্তু নৈর্ব্যক্তিক আসে, ঠিক আছে? এমসিকিউ কিন্তু মনে করো যে নৈর্ব্যক্তিকে আসে, ঠিক আছে? তো এটা একটু ভালো মতো জানবা যে রিলেশনাল অপারেটর কত ধরনের, অ্যারিথমেটিক্যাল অপারেটর কত ধরনের, লজিক্যাল অপারেটর কত ধরনের, বিটওয়াইজ অপারেটর কত ধরনের। এই ধরনের অপারেটর থেকে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে? তো চেষ্টা করবা যাতে অপারেটর থেকে আর কি তুমি ভালো মতো পারতে পারো, ঠিক আছে? আচ্ছা, এইটার ক্ষেত্রে আমরা জানি যে এটা হলো, এটা হবে, ঠিক আছে? অপারেটর কত ধরনের? 6 ধরনের অপারেটর আছে টোটাল। ভাইয়া সি ভাষা কি? ওকে, সি ভাষা, প্রায় সি প্রোগ্রামিং শেষ করে ফেললাম, তুমি আজকে আমাকে জিজ্ঞেস করলা সি ভাষা কি, তোমাকে আর কি বলবো বলো? জিনিসটা হলো কি,
আচ্ছা, তোমার উত্তর আমি দিবই অবশ্যই, কিন্তু তোমার এটা দেখে আমার একটা জিনিসের কথা মনে পড়লো। ধরো একটা উপন্যাস পড়ছি, ঠিক আছে, একটা উপন্যাস পড়ছি, উপন্যাসের একদম শেষ পর্যায়ে, বুঝছো, একদম উপন্যাসের শেষ পর্যায়ে। তো শেষ পর্যায়ে এসে ধরো নায়ক আর নায়িকার মধ্যে ধরো একদম শেষ কথাবার্তা হচ্ছে। এখন সেই মুহূর্তে যে নায়িকা যদি বলে যে তুমি আসলে কে, ঠিক আছে, জিনিসটা যেমন খারাপ লাগে, তেমনি পুরো সি ভাষা পড়ানোর একদম শেষ সময় এসে তুমি যখন জিজ্ঞেস করো যে আসলে সি ভাষাটা আসলে কি, তখন সেম একটা খারাপ লাগা কাজ করে। ঠিক আছে, তো এই ধরনের কথা জিজ্ঞেস করো, তারপরেও তোমাকে উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। জিনিসটা হলো সি ভাষা হলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, সেটা হলো যে কোনো কিছুকে তুমি যদি ডিজিটাল ডিভাইসকে তুমি একটা কোডের মাধ্যমে বুঝাও বা তাকে তুমি নির্দেশ প্রদান করতে পারো, তাহলে সেটাই এক ধরনের কোডিং। ঠিক আছে, এখন কোডিং এর মধ্যে বিভিন্ন ধরনের ভাষা আছে, যেমন তুমি বাংলা ইংরেজি পড়ো, তেমনি কোডিং এর মধ্যেও বিভিন্ন ধরনের ভাষা আছে। সি তেমনি একটা ভাষা। ঠিক আছে, ওকে। আমি কাউকে অপমান করছি না, ঠিক আছে, বাট জিনিসটা হলো কি, সব ধরনের প্রশ্নই আসলে মানে যৌক্তিক, বাট কিছু কিছু জিনিস প্রশ্ন করার আগে নিজে একটু পড়ার চেষ্টা করা উচিত। ঠিক আছে, এটা আসলে অনেকের ফ্লো নষ্ট করে দেয়। বুঝতে পারছি, এই জিনিসটা ফ্লো নষ্ট করা যাবে না। কিছু কিছু সহজ প্রশ্ন আছে যেগুলো আসলে নিজেই বই থেকে পড়ে ফেলা যায়, কঠিন প্রশ্নটা আসলে আমরা এক্সপেক্ট করি। ঠিক আছে, ওকে, আমরা যদি সামনের দিকে যাই, এখানে দেখো কি প্রশ্ন। প্রোগ্রাম রান করলে প্রিন্টএফ ফাংশনে বি এর মান কত হবে? বি এর মান, ভাইয়া কোনো পোল আছে কি? হ্যাঁ, অবশ্যই পোল আছে। আমি বিশেষ একটা কোশ্চেন বানায় রাখছি তোমাদের জন্য, ওইটার জন্য পোল থাকবে। প্রশ্নটা একটু কঠিন থাকবে, এবং কঠিন প্রশ্নের জন্য আমি শুধুমাত্র পোল দেই। এটার উত্তর কি হবে? প্রোগ্রাম রান করলে প্রিন্টএফ ফাংশনে বি এর মান কত হবে? ঠিক আছে, বলো তো বি এর মান কত হবে? বিভিন্ন ধরনের উত্তর কিন্তু তোমাদের থেকে আসতেছে, কি হবে কি হবে। ঠিক আছে, বিভিন্ন উত্তর আসতেছে, দেখা যাক। আচ্ছা, অ্যান্সার 3 হবে। ধরো এই যে অ্যান্সার মানে ক নাম্বার হবে, এর পক্ষে যারা যারা আছো, ক হলো মানে ক নাম্বারটা আর কি, অ্যান্সার হবে 3। তার পক্ষে যারা যারা আছো হাত তোলো, দেখি তোমাদের নামগুলো একটু দেখি, কতে কারা কারা আছো। যারা যারা কতে আছো তারা একটু হাত তুলো, ঠিক আছে, কমেন্টে বলো যে আমি আছি ভাইয়া। তোমাদের নামগুলো একটু দেখে নিই। ওকে, 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 ঠিক আছে, ওকে, দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি অনেকে আছো। ঠিক আছে, ঠিক আছে, ওকে, 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 ঠিক আছে, দেখতে পাচ্ছি কিন্তু অনেকেই আছো। যাই হোক, যারা তোমরা ক নাম্বারে আছো তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। ঠিক আছে, তোমরা যারা ক এর পক্ষে আছো তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তোমাদের এই অভিনন্দন আসলে সবার কাছে পৌঁছে দেওয়া উচিত। তোমরা এত সুন্দর একটা উত্তর দিতে পেরেছো। ঠিক আছে, এরকম উত্তর দেওয়াটা আসলে ভালো। ঠিক আছে, তোমরা এত সুন্দর একটা উত্তর দিয়েছো, বাকিরাও অনেকে পারে নাই, কিন্তু তোমরা কিন্তু এত সুন্দর একটা উত্তর দিয়ে দিতে ফেলছো। তো তোমরা নিজেদেরকে প্রাউড ফিল করতে পারো। ঠিক আছে, যে আমরা একটা সুন্দর উত্তর দিয়েছি। কিন্তু মজার বিষয় হলো এটা আসলে উত্তর না। ঠিক আছে, এটা উত্তর না। উত্তর হবে হলো বি নাম্বারটা, 4 হবে। ঠিক আছে, ইনক্রিমেন্ট কতবার করে শিখাইছে। ঠিক আছে, ইনক্রিমেন্ট হলো সবসময় এক করে বাড়ে আগে। ঠিক আছে, তো যারা যারা কয়ের পক্ষে ছিলা, বুঝতে পারছো, তোমাদের এই কারণে নামগুলো আসলে দেখতে চাইছিলাম। খুব কনফিডেন্স। ঠিক আছে, ওকে, তো এখন এখন জিনিসটা দেখাই যে কেন ওইটা হয়েছে। দেখো ভাইয়া, এ এর মান 3, ঠিক আছে,
বি এর মান বলছে প্লাস প্লাস এ, তাই না? প্লাস প্লাস এ থাকলে জিনিসটা যেটা হয় দেখো, প্লাস প্লাস এ থাকলে আগে হলো 1 যোগ হয়, ঠিক আছে? আগে 1 যোগ হয়, তারপরে এ এর ভ্যালু, তার মানে 1 আর 3 যোগ হইয়া আলটিমেটলি বি এর ভ্যালু হলো 4 আসতেছে, ঠিক আছে? বি এর ভ্যালু হলো 4 আসতেছে। প্লাস প্লাস আগে আছে দেখা এইটা হলো আগে হইতেছে, ঠিক আছে? 4 হইতেছে, বুঝতে পারছো? ওকে। আর এ প্লাস প্লাস যদি থাকতো, ঠিক আছে? এখন এখানে একটা জিনিস বলি, এ প্লাস প্লাস থাকলে তখন বি এর ভ্যালু 3 হইতো। যদি আমরা এ প্লাস প্লাস ভরতাম, ধরো এরকম দেওয়া আছে বি ইজ ইকুয়ালস টু এ প্লাস প্লাস, এই ক্ষেত্রে যেটা হইতো, এই ক্ষেত্রে হইতো বি এর ভ্যালু হইতো 3 আর এ এর ভ্যালু হইতো 4, ঠিক আছে? যদি বি ইজ ইকুয়ালস টু এ প্লাস প্লাস হইতো, তখন এ এর ভ্যালুটা বি তে চলে গেছে অলরেডি, এ এর ভ্যালুটা বি তে অলরেডি চলে গেছে, তার মানে বি এর ভ্যালু 3, তারপরে এর সাথে এক যোগ হইছে, এই কারণে এ এর ভ্যালু 4। এই ক্ষেত্রেও কিন্তু এ এর ভ্যালু 4, এই ক্ষেত্রেও কিন্তু এ এর ভ্যালু 4, তার মানে এ এর ভ্যালু সবসময় একবারে, এর ভ্যালু সবসময় একবারে, বাট বি তে কখন বাড়বে আর কখন কমবে বা কখন বাড়বে না সেটা আসলে এই যে দুইটার উপর ডিপেন্ড করে। এই কারণে এটাকে বলা হয় প্রি ইনক্রিমেন্ট, এটাকে বলা হয় পোস্ট ইনক্রিমেন্ট। বুঝতে পারছে? ওকে, আশা করি এই উদাহরণটা যদি একটা স্ক্রিনশট নিয়ে রাখো তাইলে আই গেস তুমি নিজেই বুঝতে পারবা। একটা স্ক্রিনশট নিয়ে রাখো, দেখবা যেটা খুব সহজেই বুঝে ফেলতে পারছো। সামনে যাই। এইটার উত্তর দাও তো কি হবে? প্রোগ্রামের লুপে আই এর মান 1 বৃদ্ধি করতে কোনটা ব্যবহৃত হয়? বেশিরভাগই তোমরা ক উত্তর দিয়েছো, ঠিক আছে? বেশিরভাগই তোমরা ক উত্তর দিয়েছো, তার মানে 1 আর 2, ঠিক আছে? তো 1 আর 2 যারা উত্তরটা দিয়েছো তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, তোমরা আসলে ভুল পথে এগোচ্ছ, ঠিক আছে? যারা ক উত্তর দিছিলা তারা হলো ভুল পথে এগোচ্ছ। এটার উত্তর 1 2 3 তিনটাই হবে, ঠিক আছে? 1 2 3 তিনটাই আসলে সমান বা একই জিনিস বোঝায়, তার মানে এটা হলো ঘ হবে উত্তর, ঠিক আছে? ঠিক আছে, 1 2 3 তিনটাই হবে উত্তর, বুঝতে পেরেছি? ঘ হবে উত্তর, ঠিক আছে? ওকে, সামনে যাই। এটার উত্তর কি হবে বলো তো? প্রোগ্রামটি রান করলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে? অনেক কিছু মিস করো নাই, এখনো অনেক কিছু আছে, দেখো এই জিনিসটা কি দেওয়া আছে। প্রোগ্রামটি রান করলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে? আচ্ছা, এটা কতবার প্রদর্শিত হবে দেখো, 3 কইরা বাড়তেছে, 3 কইরা বাড়তেছে 20 এর থেকে কম, তাহলে 3 এ একবার ঘুরবে, 6 একবার ঘুরবে, 9 একবার ঘুরবে, 12 তে একবার ঘুরবে, 15 তে একবার ঘুরবে, 16 তে একবার ঘুরবে, সরি 16 তো না, 18, 18 তে একবার ঘুরবে, ঠিক আছে? এই কয়টা অংশে আসলে সে ঘুরতেছে, ভালো কথা, এই কয়টা অংশে সে ঘুরতেছে, তার মানে এখানে কয়টা আছে টোটাল? 6টা আছে টোটাল, মানে 6 বার, মানে আই এর ভ্যালু, এগুলো হলো আই এর ভ্যালু হইতে পারে কারণ 3 করে বাড়তেছে, তার মানে এটার উত্তর হবে হলো, লেখাটা কতবার প্রদর্শিত হবে? 6 বার আসলে প্রদর্শিত হবে, তার মানে বি হইলো উত্তর, ঠিক আছে? বি হইলো এটার উত্তর, 6 বার প্রদর্শিত হবে, ঠিক আছে? 6 বার প্রদর্শিত হবে এটা। দেখি এইটার উত্তর দাও তো, এইটার উত্তর আসলে তোমরা পারো কিনা, এটা আমি আসলে দেখতে চাই যে এইটার উত্তর আসলে কত হবে। এটা একটু চেঞ্জ করছি, দেখো চেঞ্জ করার পরে এটা আসলে তুমি বুঝতে পারো কিনা, দেখি তোমাদের কমেন্ট গুলা দেখি।
দেখি কে কি উত্তর দেয়। না, 6 বার হবে ভাইয়া, 6 বার হবে, আগেরটায় 6 বার হবে, এইটাতে কয়বার হবে দেখো। অনেকেই উত্তর দিয়ে দিতেছো দেখতেছি। সেই উত্তর দিতেছো। হুম, এখন দেখো, এইখানে বলা হয়েছে আই এর ভ্যালু 12 অথবা আই এর ভ্যালু 18 হইলে কন্টিনিউ করতে। ঠিক আছে, কন্টিনিউ করলে দেখো, প্রিন্ট এফ এর আগে যদি এরকম কন্টিনিউ হয়ে যায় তাহলে কিন্তু প্রিন্ট এফ আর হবে না। ঠিক আছে, তাই দুইটা আই এর ভ্যালুর জন্য প্রিন্ট এফ আর হবে না। ঠিক আছে, প্রিন্ট এফ আর হবে না, তার মানে 4 বার হবে। দুই আগে ছিল 6 বার, এখন 2 বার কমে গেছে, 2 বার কমে এখন হলো 4 বার হয়ে গেছে। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন করব, যদি এই যে যে অর চিহ্নের পরিবর্তে এখানে একটা অর চিহ্ন আছে, এখানে যদি অর চিহ্নের পরিবর্তে এন্ড বসাইতাম, ঠিক আছে, এন্ড বসাইতাম, তখন কয়বার ঘুরতো? দেখি, এটা তোমাদের কাছে আমার প্রশ্ন। যদি ওইখানে অরের পরিবর্তে আমি আসলে এন্ড বসাইতাম, ঠিক আছে, লজিক্যাল এন্ড, তাহলে ওইখানে কতবার ঘুরতো? দেখি, তোমাদের আসলে এটা একটা জটিল প্রশ্ন দিছি, দেখি তোমরা জটিল প্রশ্নটার উত্তর দিতে পারো কিনা। আহ ইমরান আয়রান, দেবজিৎ হালদার, এরা দেখি ভালোই উত্তর দিতেছে। উম স্যার, আপনি অভিনন্দন বলবেন না, বললেই সন্দেহ মনে হয়। ঠিক আছে, আচ্ছা, এখানে যারা উত্তর দিয়েছো তার মধ্যে ম্যাক্সিমাম উত্তর আছে 6 বারের। ঠিক আছে, তো যারা আসলে এইটার উত্তর 6 বার দিছো, যদি এখানে এন্ড বসাইতাম এরকম, তাহলে এটা 6 বারই ঘুরতো, আগের মতোই 6 বার ঘুরতো। তো তাদের জন্য, শুধুমাত্র তাদের জন্য একটা অভিনন্দন আমি দিয়ে দিলাম। ঠিক আছে, শুধুমাত্র তাদের জন্য একটা অভিনন্দন দিয়ে দিলাম। এখন তোমরাই বলো, তোমাদের কি এটা সঠিক হয়েছে না ভুল হয়েছে? যারা তোমরা 6 বার বলে ফেলছো যে এখানে যদি এম্পারসেন্ট ইউজ করতাম, ডাবল এম্পারসেন্ট বা এন্ড যেটা বলি না কেন, তাহলে এটা 6 বারই ঘুরতো, এবং তোমাদেরকে আমি অভিনন্দন জানিয়ে ফেলছি। তোমাদের কি মনে হয়, এটা কি 6 বারই ঘুরবে? কি মনে হয়? এবং তোমরা জেনে অবাক হবে যে এটা আসলে সত্যি। ঠিক আছে, এটা 6 বারই ঘুরবে। ঠিক আছে, ঠিক আছে, এটা 6 বারই ঘুরবে এবং এটা সঠিক হয়েছে। ঠিক আছে, এটা 6 বারই হবে, কারণ আই এর ভ্যালু, দেখো তুমি লজিক্যালি চিন্তা করো, তুমি লজিক্যালি চিন্তা করো যে আই এর ভ্যালু একই সাথে দুইটা হইতে পারে? আই এর ভ্যালু একই মানে একই সময় 12 আর 18 হইতে পারে? একই সময় 12 আর 18 হইতে পারে না। এন্ড মানে কি, মানে একই সাথে ঘটনাটা ঘটতে হবে। যেহেতু আই এর ভ্যালু 12 আর 18 একই সাথে হবে না, তুমি আসলে লজিক্যালি ভুল করছো। তোমার কম্পিউটার কোনো ধরনের ভুল দেখাবে না হয়তোবা, কিন্তু এইটা আসলে লজিক্যাল ভুল, কারণ এটা কখনোই আসলে সত্যি হবে না। ঠিক আছে, আই এর ভ্যালু 12 আর 18 একই সাথে হবে, হবে না। বুঝতে পারছি, কখনোই হবে না। তার মানে আলটিমেটলি এটার কোনো লজিক্যালি থাকা যা কথা, না থাকাও সেই কথা। ঠিক আছে, তার মানে এটা সব সময় চলতে থাকবে, সব সময় চলতে থাকবে। তার মানে 6 বারই চলবে, আর অথবা দিলে 4 বার হবে, কারণ 12 আর 18-র জন্য তখন হলো ব্রেক যাবে। বুঝতে পারছে? আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে সামনে যদি আগাই, তো সামনে আগানোর আগে, আচ্ছা সামনে এটাও করায়নি, ঠিক আছে, এটার উত্তর দাও। মাঝে মাঝে ভয় পাওয়ায় নিতে হয়, মজা লাগে। ঠিক আছে, এইটার উত্তর দাও তো কি হবে?
উদ্দীপকের প্রোগ্রামটির আউটপুট কোনটি? এটা উত্তর দাও তো কত হবে? এক একজন এক একটা উত্তর দিতেছে। আচ্ছা, আমি একটু তোমাদের হেল্প করি সাথে সাথে, ঠিক আছে? আমি একটু হেল্প করি তোমাদের সাথে সাথে। ওকে, একটু দেখি আমরা। দেখো ভাইয়া, আই এর ভ্যালু 10 দিয়ে শুরু করলাম, চেক করলাম আই এর ভ্যালু 12 থেকে বড় কিনা। আই এর ভ্যালু 12 থেকে বড় না, কারণ বর্তমান ভ্যালু 10, তাহলে 10 হলে অটোমেটিক এখানে আসবে এবং আই এর ভ্যালু 1 বাদ দিবে। আই এর ভ্যালু কি করবে? 1 বাদ দিবে, তাহলে ফার্স্ট প্রিন্ট হইতেছে 9। ভালো কথা, 9 প্রিন্ট হলো। এরপরে আবার এখানে আসলো, আই এর কিন্তু বর্তমান ভ্যালু 10ই আছে। এখানে প্রিন্ট করার সময় আই এর ভ্যালু মাইনাস করছিলাম, কিন্তু আই এর ভ্যালু তো চেঞ্জ হয় নাই। আই এর ভ্যালু 10 আছে, 10 এর সাথে 2 যোগ করছি, 12 হইলো। 12 চেক করলো 15 থেকে ছোট কিনা, ঠিক আছে, ঢুকলাম। এখন বলছে আই 12 থেকে বড় কিনা। এখন আমরা জানি 12 থেকে কি বড় হয় এরকম। এখন তো আই এর ভ্যালু 12 থেকে কি বড় হয়, এটা তো লজিক্যালি ঠিক না। যেহেতু লজিক্যালি ঠিক না, তার মানে এই লুপে আবার এই কন্ডিশনে ঢুকতেছে না, এলসে যাইতেছে 12 থেকে 1 মাইনাস করতেছে। 12 থেকে যদি 1 মাইনাস করে, আয় হায়, কারেন্ট চলে গেছে, ভৌতিক ব্যাপার স্যাপার, পুরো অন্ধকার, ঠিক আছে। ওকে, আমার কথা শোনা যাচ্ছে? এটাই ম্যাজিক, বুঝছো? আমি হঠাৎ করে ভাবলাম কি রে ভাই, মনে করো আশেপাশে লাইট হঠাৎ করে বন্ধ, মানে ওই যে জ্বলা দিবা হইতেছে না, ওরকম হইতেছিল। আমি ভাবলাম যে ভূত চলে আসে কিনা হঠাৎ করে, ঠিক আছে। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভূত আইসে কি করবে? ও কি মনে করো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবে? যায় না ভাই। ভূতের হয়তো বা মনে করো যে বেকারত্ব বাইরে গেছে, এখন বেকারত্ব যেহেতু বেড়ে গেছে, তাই তাকে ভালো স্কিলের প্রতি নজর দিতে হইতেছে। হয়তো আমার ক্লাস করতে আসতেই পারে, হয়তো বা দেখা যাচ্ছে যে আমার পাশেই হয়তো বা ভূত আছে, সে হয়তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দেখার জন্য হঠাৎ করে আসে। তো ভাই, আপনি কি বুঝতে পারতেছেন কিনা দেখেন, আর আমাকে জানায়েন আপনিও, ঠিক আছে? এই লাইট বন্ধ করেন না, তাহলে সমস্যা হবে। ওকে, তাহলে আমরা একটু দেখি জিনিসটা কি। তো যেহেতু 12 ছিল, তার মানে লজিক্যালি এটা হচ্ছে না, তাহলে এই নিচেরটা যাবেন। নিচেরটা গেলে 12 থেকে 1 বাদ দিলে 11 হয়ে গেল, ঠিক আছে। 12 থেকে 9, 11। এরপরে দেখো আই এর ভ্যালু 12, 2 যোগ হইছে 14। 14 অবশ্যই 15 থেকে ছোট, ভিতরে ঢুকলো। এইবার দেখতেছে 14 অবশ্যই 12 থেকে বড়, তাহলে ভিতরে ঢুকলো এবং 14 এর সাথে 1 যোগ কইরা 15 হয়ে গেল। তার মানে এটার উত্তর হইলো ক নাম্বারটা। এটার উত্তর কি? ক নাম্বারটা, ঠিক আছে। ক নাম্বারটা হলো এটা উত্তর। বুঝতে পেরেছি? এটা হলো ক নাম্বারের উত্তর। বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। ওকে, জিনিসটা আবারও একটু তোমাদেরকে বুঝাই, ঠিক আছে? যারা কয়েকজনে বুঝতে পারো নাই, তাদের জন্য শুধুমাত্র দেখো। ফার্স্টে আমি ইনিশিয়ালি শুরু করছিলাম 10 দিয়ে, 10 দিয়ে শুরু করছিলাম। তো 10 এর ভ্যালু ভিতরে ঢুকলো, ভিতরে ঢুকে এইটা চেক করলো। চেক করে যেহেতু এটা হইতেছে না, 10 অবশ্যই 12 থেকে বড় না, তার মানে অটোমেটিক এলসে ঢুকছে, এলসে যে এদিকে গেছে। এখন আই এর ভ্যালু কত? 10 মাইনাস 1। তো 10 মাইনাস 1 হলো প্রিন্ট করতে বলছে, প্রিন্ট আইছে আমার 9, ঠিক আছে। 9 যেহেতু প্রিন্ট হইছে, আই এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয় নাই, ঠিক আছে। আই এর ভ্যালু কিন্তু চেঞ্জ করি নাই। তো আই এর ভ্যালু 10 নিয়ে ঢুকলো, 10 এর সাথে 2 যোগ হয়ে 12 হইলো। 12 চেক করলো 15 থেকে ছোট কিনা, অবশ্যই ছোট। আবার এদিকে আসলো, এদিকে এসে চেক করলো 12 থেকে বড় কিনা। এটা লজিক্যালি ঠিক না, তার মানে এটাও যাইতেছে না, যাইতেছে আবার এলসে। এলসে যাইয়া 12 থেকে 1 বিয়োগ করলো, হয়ে গেল 11। 11 প্রিন্ট করলো, আবার এদিকে আসলো, কারণ 12ই ছিল। এখন 12-র সাথে কত যোগ করলো? 12-র সাথে 2 যোগ হইলো,
12 সাথে 2 যোগ হইয়া 14 হইল। 12 সাথে 2 যোগ হইয়া কত হইল? 14 হইল। যেহেতু 14 হইছে, 14 হওয়ার পর আবার এখানে চেক করলো, চেক করে দেখে যে না 14ই হইতেছে, দেন এখানে আসছে। এইবার দেখতেছে 14 অবশ্যই 12 থেকে বড়। 14 অবশ্যই কি 12 থেকে বড়। তার মানে 14 প্লাস 1 কত হইতেছে? 15। 15 প্রিন্ট করে গেছে। ঠিক আছে, এটা হলো এটা। ওকে, বুঝাই দিছি। সামনে যাই। তো আমরা একটা ছোট ব্রেক নিয়ে ফেলবো কিনা? আমরা ছোট একটা ব্রেক নিয়ে ফেলি। ঠিক আছে, কয়েকজনই ব্রেক চাইতেছে, আমরা একটা ছোট ব্রেক নিয়ে ফেলি। ব্রেক নিলাম। সবাই একটু মুখে পানি দিয়ে এসো। আমরা 9:55-তে আবার শুরু করব। আবার শুরু করব। ঠিক আছে, 9:55-তে আমরা আবার শুরু করব। ওকে, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে। ঠিক আছে, আমরা ব্রেকের পরে একেবারে আবার আসবো। একটু মুখে পানি দিয়ে আসো সবাই।
কি অবস্থা? আমার কথা কি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে? দেখো ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, এখন এইটার উত্তর কি হবে বলো তো? এটার উত্তর তোমরা আসলে একটু বের করার চেষ্টা করো। দেখো তোমরা এটার উত্তর পারো কিনা। এটার উত্তর কি হবে? ঠিক আছে, এটার উত্তর বলো কি হবে। হুম, দেখি এটার উত্তর পারো কিনা। উদ্দীপকের প্রোগ্রামটিতে আসলে এইচএসসি এক্সাম এই কথাটা কতবার প্রদর্শিত হবে, এটা একটু দেখো যে তোমরা পারো কিনা। উম, উম, দেখো এটার উত্তর আসলে কি হবে। হুম হুম হুম। তো একজনের উত্তর দেখতে পাচ্ছি। আচ্ছা, এটার উত্তর হলো শুধুমাত্র যখন 3 হবে তখন চলবে না, ঠিক আছে। শুধুমাত্র 3 হইলে আর এই লাইনে পৌঁছাবে না, প্রিন্টএফ এই লাইনে পৌঁছাবে না। আর বাকি আই এর কিন্তু 4টা মানের জন্য টোটাল এটা কিন্তু মনে কর প্রদর্শিত হবে। যেহেতু 4টা মানের জন্য প্রদর্শিত হবে, তার মানে এটার উত্তর হলো গ নাম্বারটা। ঠিক আছে, গ নাম্বারটা হলো উত্তর হবে এটার। ঠিক আছে, এটার উত্তর হবে গ নাম্বারটা। তারপর যদি সামনের দিকে যাই, এটা কি হবে যে গেট এ হেডার ফাইল কোনটি, এইটা আসলে কোনটার জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে, এই ফাংশনটা কোনটার জন্য ব্যবহৃত হয়, এটা উত্তর দাও তো, দেখি বুঝতে পারো কিনা। হুম, প্রয়োজনীয় হেডার ফাইল কোনটি? ঠিক আছে, প্রয়োজনীয় হেডার ফাইল। এখন তো কোন ধরনের হেডার ফাইলে এটা সাধারণত দেওয়া থাকে? এটা সাধারণত কোনীয় ডট এইচ, মানে এইটার মধ্যে থাকে। এটা ভালো একটা ইম্পর্টেন্ট একটা নৈর্ব্যক্তিক। ঠিক আছে, এটা একটা ভালো একটা ইম্পর্টেন্ট নৈর্ব্যক্তিক। এটা কিন্তু মাঝে মাঝে আসে, কোনীয় ডট এইচ এর মধ্যে কিন্তু থাকে। ঠিক আছে, ওকে, তাহলে সামনে যদি যাই, এটার উত্তর দেওয়া তো কি হবে যে উদ্দীপকের আবশ্যক হেডার ফাইল কোনটি। আসলে এখানে যে হেডার ফাইলগুলো আছে, এই হেডার ফাইলগুলোর মধ্যে আবশ্যক হেডার ফাইল কোনটা? এটার উত্তর কি হবে? কি কি মনে হয়? এটা কিন্তু মিক্সড একটা উত্তর দেখতে পাচ্ছি, যে মিক্সড একটা উত্তর। ঠিক আছে, দেখো এইটা বাদে আর বাকি দুইটাই কিন্তু এখানে আছে। ঠিক আছে, বাকি দুইটাই কিন্তু এখানে আছে। কোথায় আছে দেখো, স্ক্যানএফ, প্রিন্টএফ এগুলা হইলো ম্যাথ। এই যে stdio ios আছে, আবার স্কয়ার রুট এই জিনিসটা ইউজ করছে, সেটা আবার এই ম্যাথ ডট এইচ ফাইলে আছে। ঠিক আছে, আবার মনে করো যে তোমার মনে করো যে স্ক্যানএফ, প্রিন্টএফ এগুলা হলো কোথায় থাকে, এই স্ক্যানএফ তারপরে প্রিন্টএফ এগুলো আবার তোমার stdio.h এইটার মধ্যে আছে। আর কোনীয় ডট এইচ কিন্তু লাগতেছে না। ঠিক আছে, কোনীয় ডট এইচ যেহেতু লাগতেছে না, তার মানে এটার উত্তর হবে হলো ক নাম্বারটা, 1 আর 3। ঠিক আছে, ক নাম্বারটা হলো উত্তর হবে 1 আর 3 হবে এটার উত্তর। সি ভাষায় উপাত্ত গ্রহণের কমান্ড কোনটি? উপাত্ত গ্রহণ মানে জিনিসটা বুঝাইতেছে ইনপুট নেওয়া। ঠিক আছে, ইনপুট নেওয়া এই জিনিসটা বুঝাইতেছে। ইনপুট নেওয়ার জন্য কোনটা ব্যবহৃত হয়? স্কোয়ার এসকিউআরটি দ্বারা রুট করা বোঝায়। আগেরটায় যে এসকিউ এটা আছে, এটা দ্বারা হলো রুট করা বোঝায়, বর্গমূল আর কি, বর্গমূল করা বোঝায়। ঠিক আছে, এটা বুঝে উপাত্ত গ্রহণের ইনপুট কমান্ড কোনটি। আমরা জানি ইনপুট কমান্ড হইলো তোমাদের এই স্ক্যানএফ। ঠিক আছে, স্ক্যানএফটা দিয়ে আসলে ইনপুট নেওয়া যায়। এটার উত্তর দাও তো কি হবে।
দেখো ফার্স্টেরটাই যদি আসলে চিন্তা করি, এইটা কখনো এরকম কমা হয় না, তারপরে এইভাবে কখনো একসাথে এতগুলা পার্সেন্টেজ একসাথে দেয়া যায় না। এইটার ক্ষেত্রে ভুল কি? আচ্ছা, ঠিক আছে। সেকেন্ড বিষয় হলো স্ক্যানএফ ইউজ করলে এরকম এ বি সি লিখা যায় না, ঠিক আছে, এন্ড দিয়ে করতে হয়। তার মানে এটা হলো খ নাম্বারটা হইলো উত্তর, ঠিক আছে, এটা হলো খ নাম্বার হবে, বি হবে, ঠিক আছে, বি হবে এটার উত্তর। এইটা করো তো, এটা খুবই মজার একটা ম্যাথ, ঠিক আছে, দেখি এটার উত্তর আসলে তোমরা মিলাইতে পারো কিনা, ঠিক আছে। এন্ড না দিলে হবে কি না হবে না, স্ক্যানএফ এর ক্ষেত্রে এরকম ইনপুট নেওয়ার জন্য এন্ড ইউজ করতে হয়। এটার উত্তর কি হবে তোমরা বলো তো, যদি আমি এখানে ইউজ করি, প্রথমে হলো পাওয়ার ফাংশন ইউজ করছি, দেন বাকি হলো একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন যদি আমি আসলে করি, তাহলে এটার উত্তর আসলে কত দাঁড়ায়? চট্টগ্রাম বোর্ডে আসে 19 সালে। হুম। আচ্ছা, এখানে দেখো ফার্স্টে বলছে পাওয়ার 3 2, এইটার মানে দাঁড়াইতেছে হলো 3 স্কয়ার, তারপরে 5 ভাগশেষ 2, এইটা মানে হলো 2 দিয়ে যে 5 কে আমি যদি ভাগ করি, 2 দুগুণে 4, ঠিক আছে। তার মানে এই 1 হইলো ভাগশেষ, ঠিক আছে, এই 1 হইলো ভাগশেষ, আর ওইটা তো 3, তার মানে আলটিমেটলি আমার দাঁড়াইতেছে 3 স্কয়ার প্লাস 1 প্লাস 3, তাহলে এটা কত আসতেছে? আলটিমেটলি আসতেছে 9 10 13, ঠিক আছে, 13 আসতেছে। তার মানে 13 কোথায় আছে? ঘ নাম্বারে আছে। 13 আসতেছে ডি নাম্বারে। বুঝতে পারছি? ওকে। তারপরে কি আছে, নিচের কোনটি দ্বিমাত্রিক অ্যারের উদাহরণ? ঠিক আছে, দ্বিমাত্রিক অ্যারের উদাহরণ কোনটা? দ্বিমাত্রিক অ্যারেতে সবসময় এক একটা মনে করো মানে রো আর কলাম এইভাবে বক্স আকারে দেওয়া থাকে বা ব্র্যাকেট আকারে দেওয়া থাকে, এটা হলো সঠিক ওয়ে, ঠিক আছে। জিনিসটা এরকম হইতো আর কি, মার্ক এক্স ওয়াই জেড, ঠিক আছে, এরকম হইলে এটা আমরা ত্রিমাত্রিক বলতে পারতাম, ত্রিমাত্রিক অ্যারের ক্ষেত্রে, ঠিক আছে। বুঝতে পারছি, ত্রিমাত্রিক অ্যারে। ওকে। প্রোগ্রাম তৈরির ধাপে আসলে কোডিং কি কাজে লাগে? সমস্যার সাথে বিশ্লেষণের সাথে সম্পর্কিত, এটার সাথে সম্পর্কিত। ভুল খোঁজে এখনো ওই ধাপে আসে না, তার মানে 1 আর 2, 1 আর 2 কোথায় আছে? 1 আর 2 আছে ক নাম্বারে, এটা হলো ক নাম্বারে থাকবে, ঠিক আছে, ক নাম্বার। আচ্ছা, প্রোগ্রামিং এর ক্ষেত্রে ইনপুট বা আউটপুট চিহ্ন হিসেবে ব্যবহৃত হয় কোনটি? ঠিক আছে, প্রোগ্রামিং এর ক্ষেত্রে ইনপুট বা আউটপুট চিহ্ন হিসেবে ব্যবহৃত হয় কোনটি? ঠিক আছে, ইনপুট বা আউটপুট। তো ইনপুট বা আউটপুটের ক্ষেত্রে সবসময় আমরা বলছিলাম যে আমরা এই সামান্তরিক ইউজ করি, ঠিক আছে। তার মানে সামান্তরিক, সামান্তরিক এখানে কোথায় আছে? ক নাম্বারে আছে। তার মানে সামান্তরিক আমরা ব্যবহার করি, ঠিক আছে। তারপরে বলছে প্রোগ্রাম ফ্লোচার্টে প্রক্রিয়াকরণে, ঠিক আছে, প্রক্রিয়াকরণে, প্রক্রিয়াকরণে কোনটা ব্যবহৃত হয় বলতো? প্রক্রিয়াকরণের জন্য আমরা আসলে কোনটা ব্যবহার করি? তোমাদের থেকে শুনতে চাই যে আমরা প্রক্রিয়াকরণ যখন করি, মানে কোন একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হোক বা এরকম কিছু একটা যদি থাকে, তখন আমরা কোন চিহ্ন ব্যবহার করি? ঠিক আছে, আমরা জানি আমরা যখন প্রক্রিয়াকরণের কথা বলি তখন আমরা আয়তক্ষেত্র ইউজ করি, ঠিক আছে, আয়তক্ষেত্র ইউজ করি। আর আয়তক্ষেত্র এখানে আছে কোনটায়?
এটা খ নাম্বারটা। আচ্ছা, এই যে ডায়মন্ডের মতো শেপ যেটা, সেটা আসলে কোনটার জন্য ব্যবহৃত হয় বলতো? ডায়মন্ড শেপ প্রতীকটা কোন কাজে ব্যবহার করা হয়? আজ সৃজনশীল করাবেন না? অবশ্যই করাবো। ঠিক আছে, আর কয়েকটা নৈর্ব্যক্তিক আছে, তারপরে আমরা সৃজনশীলে ঢুকতেছি। ঠিক আছে, এই প্রতীকটি কোন কাজে ব্যবহার করা হয়? এই প্রতীকটি সিদ্ধান্ত গ্রহণের কাজে ব্যবহার করা হয়, মানে ক নাম্বারটা। ঠিক আছে, ক নাম্বারটা সিদ্ধান্ত গ্রহণের কাজে ব্যবহার করা হয়। প্রক্রিয়াকরণের জন্য অলরেডি আমরা কথা বলছিলাম, সেটা হলো সামান্তরিক। ঠিক আছে, সরি সরি আয়তক্ষেত্র আর কি, প্রক্রিয়াকরণে আয়তক্ষেত্র ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা এটার উত্তর দাও তো কি হবে? সামান্তরিক প্রতীকটার অর্থ হইল কোন কাজে ব্যবহার করা যায়? কোন কাজে আসলে এই সামান্তরিক জিনিসটা ব্যবহার করা যায়? ঠিক আছে, ইনপুট আর আউটপুটের জন্য ব্যবহার করা হয়। তার মানে ইনপুট আউটপুট, এটা তো না, তার মানে 1 আর 2 কোথায় আছে? ক নাম্বারে আছে। ঠিক আছে, কোনটি ফ্লোচার্টের সংযোগ প্রতীক? সংযোগ করার জন্য আমরা জানি এটা হলো ওভাল শেপ, এইটা হলো পারফেক্ট বৃত্ত। তার মানে ফ্লোচার্টের এটার জন্য বৃত্ত ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে বৃত্ত হলো ক নাম্বারে আছে। ঠিক আছে, এ নাম্বারটা হবে এটার উত্তর। আচ্ছা, আমরা মোটামুটি কিন্তু এমসিকিউ তোমাদের যা যা জানা দরকার আপাতত বিগত বছরগুলোতে যা যা আসছে, সেটা আমরা মোটামুটি একটা আলোচনা করে আসি। আমরা একটু সিকিউ নিয়ে আলোচনা করি, এটা আসলে তোমাদের জন্য দরকার। ঠিক আছে, তো আমরা যদি একটু সিকিউর অংশে যাই, তো সিকিউতে ফার্স্টে দেখি। দেখো, এটা হলো ময়মনসিংহ বোর্ডে আসে। এখন আমাকে বলো তো, এই কোশ্চেনটা দেখে কারা কারা পারবা? ঠিক আছে, একটু হাত তুলো দেখি। এই পুরো সৃজনশীলটা তোমরা কারা কারা পারবা? প্রত্যেকটা প্রশ্ন পারবা আর কি, একটা দুইটা না। এই সৃজনশীলের প্রত্যেকটা প্রশ্ন তোমরা পারবা, এরকম কারা কারা আছো তারা শুধু একটু হাত তুলো তো, আমি একটু দেখি। মরিয়ম আক্তার উত্তর দিয়েছে আমি। অর্পণ সেন বলছে সবটা পারবো না। সানজিদ আহমেদ বলছে 3টা পারবো। মাহিমা তাবাসসুম বলছে সব পারবো। লামিয়া আক্তার বলছে পারবো ভাইয়া। হিমেল বলছে আমি পারবো। ওকে, কয়েকজনে বলতেছে, বাকিরা বলতেছে যে ঠিক মতো পারবো না। কয়েকজনে দেখতে পাচ্ছি আর কি, অনেকের নাম যাদের আর কি ঠিকঠাক মতো পারবে বলছে, আবার কেউ কেউ বলছে যে পারবে না। কোনো সমস্যা নাই। ওকে, তাহলে আমরা একটু যদি সামনের দিকে আগাই, ফার্স্টে আসতেছে কিওয়ার্ড। কিওয়ার্ড কি? কিওয়ার্ড হলো সংজ্ঞায়নের কথা বলছি, যেটা হলো যে সি ভাষায়, সি ভাষার সংরক্ষিত কিছু শব্দ আছে। সি ভাষার সংরক্ষিত শব্দসমূহকে কিওয়ার্ড বলে। কিওয়ার্ড বলে। ঠিক আছে, উদাহরণ হিসেবে কি থাকবে? ধরো যদি আমি উদাহরণের কথা বলি, উদাহরণ যেমন যেমন ধরো যে এগুলি আসলে সংরক্ষিত শব্দ, এগুলো আসলে সবার জন্য ব্যবহার করা যায় না। যেমন ইন্টিজার, মেইন, তারপরে রিটার্ন ইত্যাদি। এগুলো হলো তোমার সংরক্ষিত সেই শব্দগুলা। ঠিক আছে, সংরক্ষিত শব্দগুলা। ওকে, সংরক্ষিত শব্দসমূহ হলো এইটা। সেকেন্ড জিনিসটা হলো যে ইন্টিজার মার্ক। এখানে মার্ক হলো একটা অ্যারে, অ্যারে যেখানে যেখানে রয়েছে 3টি এবং
কলাম রয়েছে 4টি, ঠিক আছে, কলাম রয়েছে 4টি, অর্থাৎ এটি একটি দ্বিমাত্রিক অ্যারে, অর্থাৎ এটি একটি দ্বিমাত্রিক অ্যারে, ঠিক আছে, এটা একটা দ্বিমাত্রিক অ্যারে। এই দ্বিমাত্রিক অ্যারে আরো একটু এটাকে খুব গুছায় লিখবা, এই দ্বিমাত্রিক অ্যারে টোটাল উপাদান কতগুলো জানো? 3 × 4, টোটাল 12টা উপাদান আছে। এটাও একটু সুন্দর মতো গুছায় লিখবা। আমি জাস্ট একটু মনে করো যে ধরাই দিতেছি যেগুলো দরকার। টোটাল হলো 12টা উপাদান আছে। তারপর লিখবা যে যেহেতু অ্যারে তাহলে হলো একই টাইপের ডেটা, তো এখানে মনে করো জিনিসটা কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে ইন্টিজার, তার মানে টোটাল ইন্টিজার টাইপের 12টা উপাদান দিতে পারি। তার মানে ইন্টিজার টাইপের টোটাল 12টা উপাদান আমি এখানে রাখতে পারবো, ঠিক আছে। তার মধ্যে 3টা হলো রো বরাবর বলতেছে, আর হলো 4টা হলো কলাম, ঠিক আছে। তো এইভাবে করে একটু সাজাই লিখবা তোমরা যতটুকু। এটা হলো প্রথম লাইনে লিখবা, প্রথম লাইনে, বা তুমি একটু সুন্দর করে লিখতে পারো ম্যার্ক হলো একটা অ্যারে যেটা আসলে ডেটা টাইপ কি অ্যারে, তাই না? তারপর বাকিটা ডিটেলস আকারে দিয়ে দিতে পারবা। তারপরে এখানে কি বলা হয়েছে, এটা হলো গ নাম্বারটা। তো গ নাম্বারটা যেটা বলছে সেটা হলো যে অনেকটা এরকম যে উদ্দীপকের ধারাটি জোড় ও বিজোড় সংখ্যাগুলোর পৃথক পৃথক করার জন্য কিভাবে করা যায়। উদ্দীপকের ধারাটি জোড় ও বিজোড় সংখ্যাগুলো পৃথক পৃথক যোগফল পোহা চিত্র। পোহা চিত্র মানে কি ফ্লো চার্ট, তাই না? তাহলে আমরা যদি এটা লিখি এরকম, ধরো শুরু করলাম ফার্স্টে, ঠিক আছে, শুরু, তারপরে কি ধরো ইনপুট নিলাম, ধরো আই এর ভ্যালু 0 নিলাম, তারপরে ইভেন সাম ইজ ইকুয়ালস টু 0 ধরলাম, অড সামও 0 ধরলাম। তার মানে জোড় আর বিজোড়ের জন্য এটা আসলে ধরে রাখলাম, ঠিক আছে, এটা হলো ধরে রাখলাম যে ফার্স্টে এরকম যে আই এর ভ্যালু 0, সাম এর ভ্যালু 0, ঠিক আছে, ভালো কথা। তারপরে আমরা যেটা করলাম সেটা হলো আই এর ভ্যালু কি করা যায় চেক করলাম যে এটা আসলে 40-এর সমান কিনা বা 40-এর থেকে ছোট কিনা। যেহেতু আসলে ছোট বা যেটা, তারপরে গেলাম এইটুক পর্যন্ত তো হয়ে গেছে, 40-এর থেকে ছোট কিনা। যদি এরকম হয় তাহলে আমরা এখানে আসলাম, যদি এটা হ্যাঁ হয়, ঠিক আছে, যদি এটা হ্যাঁ হয় তাহলে তো এখানে আসলাম, দেন যেটা করব আই এর ভ্যালু যদি এটা 40-এর থেকে ছোট হয়, i+3 যদি করি, না, আগে হলো চেক দিয়ে দেখতে হবে আই এর ভ্যালু কিনা, ঠিক আছে। এরকম যদি দেখি, দেন যদি সমান হয়, মানে তার মানে এটা হলো ইভেন নাম্বারে যাইতেছে, তখন আমরা যদি এটা হ্যাঁ হয় তাহলে আমি তখন লিখবো হলো যে ইভেন সাম প্লাস ইজ ইকুয়ালস টু আই, ঠিক আছে, ইভেন সাম প্লাস ইজ ইকুয়ালস টু আই। আর যদি না হয়, ধরো যে না, তখন লিখবো হলো অড সাম প্লাস ইজ ইকুয়ালস টু 0,
ঠিক আছে, এরকম লিখলাম। দেন হলো দুইটারই একই জায়গায় আসতেছে, সংযোগ পয়েন্ট দিলাম এখানে একটা। আই এর ভ্যালু কত করে বাড়াবো? আই এর ভ্যালু +3 করে বাড়াবো। +3 করে বাড়াইয়া ধরো যে এখান থেকে এইখানে আবার পাঠাবো। যদি এক্ষেত্রে না হয়, যদি এটা না হয়ে যায় তখন আমরা দুইটা কাজ করব আলটিমেটলি। এটাকে আর একটু সুন্দরভাবে সাজায় লিখি, ঠিক আছে। ইভেন সাম ও অড সাম প্রদর্শন, অড সাম প্রদর্শন, দেন যে লাস্টে শেষ করব, শেষ। ঠিক আছে, এটা হলো যদি না হয়। এই হলো মোটামুটি। একটু যদি তোমরা তোমাদের মতো সাজায় লিখো তাহলে এরকম হবে আর কি। ঠিক আছে, তো ফার্স্টে হলো শুরু করব। ঠিক আছে, ফার্স্টে শুরু করব আই এর ভ্যালু, যেটা দিয়ে আসলে গুনতেছি। আই এর ভ্যালু 0 ধরবো, ইভেন সাম। কারণ জোড় আর বিজোড়ের জন্য আলটিমেটলি কি বলছে, জোড় আর বিজোড়ের জন্য আলাদা আলাদা বলছে, যে আলাদা আলাদা দেখাও জোড় আর বিজোড়। ঠিক আছে, জোড় আর বিজোড় কি করতে বলছে, আলাদা আলাদা দেখাইতে বলছে। তো আমরা যেটা করব, তো দুইটার জন্য আমরা জানি যোগ করার সময় আলটিমেটলি সাম করতে হয়। তাহলে ইভেন সাম মানে হলো বিজোড়ের জন্য 0 ধরে রাখছি, অড সাম মানে সরি ইভেনের হলো জোড়ের জন্য রাখছি, অড মানে হলো বিজোড়ের জন্য 0 0 ধরে রাখছি। তারপরে চেক করছি যে 40-এর থেকে ছোট আছে কিনা, কারণ চেক করতে তো হবে। যখনই বলছে যে হ্যাঁ 40-এর থেকে ছোট আছে, তখন আমাদের দুইটা কাজ। যদি আই এর বর্তমান ভ্যালু, ঠিক আছে, আই কিন্তু অনেকগুলো ভ্যালু হতে পারে, আই হতে পারে 4 7 7 এর পরে 10, 10 কিন্তু আবার জোড়, তাই না? তো আই চেক করব যে 0 সমান হয় কিনা ভাগশেষ। ভাগশেষ যদি 0 হয়, ঠিক আছে, আই কে যদি 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয়, তার মানে এটা কি জোড়ের ক্যাটাগরিতে বলছে, তাহলে জোড় যোগ করব। আর যদি না হয় তাহলে বিজোড় যোগ করব। যোগের কাজ শেষ, তারপরে হলো কি কাজ তো শেষ, যোগ হয়ে গেছে, যেটা যেইখানে যাবে। যদি এইটা হয়ে যায় তারপরে আই এর ভ্যালু 3 করে বাড়াবো, কারণ দেখো দুইটার মধ্যে কিন্তু পার্থক্য 3 করে, 3 করে করে বাড়তেছে। তার মানে আই এর ভ্যালু 3 বাড়াইলাম, বাড়াইয়া আবার পাঠাইছি যে এখনো কি 40-এর থেকে ছোট হয়েছে কিনা। যখনই মনে করো 40-এর থেকে ছোট হবে না, মানে বড় হয়ে গেছে, তার মানে না কন্ডিশনে গেছে, না কন্ডিশনে গেলে ইভেন আর অডে যা যোগ হয়েছে হয়েছে, এটা যোগ করে এটা আসলে প্রদর্শন করে দেব, তার মানে এটা শেষ হয়ে যাবে। এটা ভালো মতো তুলে ফেলো। ঠিক আছে, আই এর ভ্যালু 1 হবে না ভাইয়া, আই এর ভ্যালু 3 করে বাড়তেছে। দেখো 1 ছিল, তারপরে 4 হইছে, তার মানে 4, মাঝখানের গ্যাপ কত 3, 3 করে বাড়তেছে। ও আচ্ছা, এখানে একটা জিনিস ভুল করছি আমি, সেটা হলো যে এটা আসলে যেহেতু আউটপুট, আউটপুট হলো সামান্তরিক হবে। ঠিক আছে, আউটপুট হলো সামান্তরিক হবে। ঠিক আছে, আউটপুটটা সামান্তরিক হবে। এখানে কোনো কিছু ইনপুট নেই নাই, ঠিক আছে, ইনপুট নেই নাই, এটা নরমাল ভাবে দেওয়া আছে। এটা আমি আগেই নিজের থেকে করে নিয়েছি। তুলে ফেলো, ঠিক আছে, নির্ণয়ের জন্য প্রবাহ চিত্রটি অঙ্কন করো। যাদের যাদের তোলা হয় নাই একটু তুলে নাও। ঠিক আছে, তোমরা তোমাদের মতো সাজায় গুছায় লিখবা, আমার কাছে জায়গা কম দেখে যতটুকু আমি আমার মতো করে লিখছি। ঠিক আছে, বাট তোমরা একটু সোজাসুজি লেখার চেষ্টা করবা। হ্যাঁ, দ্বিতীয়টা কি সামান্তরিক হবে? না, সামান্তরিক হবে না, এটা আয়তক্ষেত্র হবে। কারণ আমি কোনো ইনপুট নিছি, এটা তো আমি নিজে নিজেই ভ্যালু সেট করছি। আমি যদি নিজে নিজেই ভ্যালু সেট করে দেই, সেখান থেকে তো আমার ইউজারকে ইনপুট নিতে হইতেছে না। ঠিক আছে, ওকে, তাহলে আমরা সামনে যদি যাই, এটা হলো সি প্রোগ্রাম রচনা করতে বলছে। ঠিক আছে, সি প্রোগ্রাম রচনা করতে বলছে, এটা হলো আগেরটা। তো এইটা দেখে সি প্রোগ্রাম রচনা করা উচিত, তোমাদের পারা উচিত। তো আমি তারপরে এটা একটু করে দেই। ঠিক আছে,
ঠিক আছে, ভয়েড মেইন দিলাম। আচ্ছা, কি কি করছিলাম? এস আই এর ভ্যালু 0 নিছিলাম, ইভেন সাম নিছিলাম, অড সাম 0 নিছিলাম। তাহলে আমরা লিখতে পারি ইন্টিজার i is equals to 0, ইভেন সাম is equals to 0, তারপরে হলো তোমার অড সাম is to 0। দেখো ফার্স্টে আমি এটা আসলে ডিক্লেয়ার করে নিতেছি। ডিক্লেয়ার করা শেষ, ডিক্লেয়ার করার পরে আমি কি করছি? চেক করছি, তাই না? এখন যদি আমি চেক করার জন্য আমি ফর লুপ দিয়ে করলাম, ধরো ফর এর ভ্যালু তো আমি আসলে ফার্স্টেই সেট করে রাখছি আই এর ভ্যালু 0। তো আই এর ভ্যালু 0 এখানে লিখলেও যা, না লিখলেও তা। আই এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত 40 এর থেকে ছোট তখন আমি দিতে থাকবো। আই এর ভ্যালু কত করে বাড়তে থাকবে? আই এর ভ্যালু 3 করে বাড়তে থাকবে। ঠিক আছে, ভালো কথা। এখন ভিতরে গেলাম, তারপরে কন্ডিশন দিলাম ইফ আই ভাগশেষ 2 ইজ ইকুয়ালস টু 0 হয়, তাহলে আমরা কি করব? আমরা হইলো ইভেন সামে প্লাস ইকুয়াল আই করব। ঠিক আছে, আই করব। আর অথবা যদি এই জিনিসটা না হয় তাহলে এলসে আমরা কি করব? এলসে আমরা করব হইলো অড সামে প্লাস ইজ ইকুয়ালস টু আই করব। ঠিক আছে, তো এই হলো আমার মোটামুটি হয়ে গেল ফর লুপের কাজ শেষ। যখনই আমার ফর লুপ কাজ শেষ, আমার এটা পুরোটা শেষ হয়ে গেছে, দেন আমি প্রিন্টএফ করে দেখাই দিতে পারবো। প্রিন্টএফ sum of odd number, sum of odd numbers, sum of odd numbers। ঠিক আছে, ধরো ইকুয়াল ইজ ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি দিলাম। এখানে হবে হলো যেটা অড নাম্বার, তাহলে অড সাম এখানে বসাই দিব। ঠিক আছে, কপি করলাম, এখানে এবার পেস্ট করব। এটা হলো অড নাম্বারের জন্য করছিলাম, যেহেতু অড নাম্বার হয়ে গেছে। তাহলে এখন আমি যদি ইভেন নাম্বারের জন্য করে ফেলি, তাহলে ইভেন নাম্বার হবে এখানে হলো ইভেন, এখানে হলো ইভেন সাম। ঠিক আছে, এবং সবার শেষে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। এই হলো আমার মোটামুটি একটা কোড লেখা শেষ। ঠিক আছে, সি প্রোগ্রাম রচনা মোটামুটি শেষ। ঠিক আছে, একদম ক্লিয়ার ভাবে আমরা জিনিসটাকে করার চেষ্টা করছি। সাজিদুল ইসলাম বলছে একদম ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ার হওয়ার মতোই, সবকিছু আমরা খুবই সুন্দরভাবে এখানে দেখাই দিছে। ঠিক আছে, আচ্ছা আমরা একটা জিনিস ভুল করছি। ঠিক আছে, আই এর ভ্যালু হলো 0 থেকে শুরু হবে না, এটা আমরা একটা জিনিস ভুল করছি। আই এর ভ্যালু এখানে 0 না ভাইয়া, আই এর ভ্যালু হবে হলো 1। ঠিক আছে, একজন আমার একটু হঠাৎ করে মনে করাই দিছো, এটা থ্যাংক ইউ। আই এর ভ্যালু হলো 1 থেকে শুরু হবে, কারণ 1 থেকে আমি শুরু করতেছি না। আমার মাথায় হঠাৎ করে খেয়াল হয়েছে, একজন খুব সুন্দর একটা কথা বলছো। ঠিক আছে, আই এর ভ্যালু 1 হবে। ঠিক আছে, কারণ 1 থেকে শুরু করতেছে। তো তোমাদের আসলে ধন্যবাদ যে আসলে হঠাৎ করে আমার এই জিনিসটা মনে করাই দিছো। তো আমরা এখানেও আই এর ভ্যালু 1 0 দিব না, আই এর ভ্যালু হলো 1 হবে। ঠিক আছে, আই এর ভ্যালু হলো 1। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে হঠাৎ করে জিনিসটা দেখার জন্য। ঠিক আছে, আই এর ভ্যালু এখানেও 1 দিয়ে আমরা শুরু করব। যে ভালো মতো খেয়াল করছো তাকে আসলে ধন্যবাদ। দেবজিৎ হালদার খুবই সুন্দর সুন্দর উত্তর দেয়। ঠিক আছে, এটা 1 দিয়ে আসলে হবে, কারণ আমরা 1 দিয়ে শুরু করছিলাম। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের এটা হয়ে গেল। আমরা যদি সামনে যাই, এখানে দেখো কি একটা প্রশ্ন করছে। দেখো এই প্রশ্নটা আসলে সবটুকু পারবা এরকম কে কে আছো?
ধ্রুবক কি, সি ভাষায় কেন ফাংশন ব্যবহার করা হয়, উদ্দীপকের প্রোগ্রামের জন্য অ্যালগরিদম লিখো। তো এগুলো আসলে আমাদের লাগবে। তো আমরা ফার্স্ট এসে ধ্রুবক কি, ধ্রুবক হইলো যা সি ভাষায় যার মান অপরিবর্তনীয় তাই ধ্রুবক। ঠিক আছে, তাই ধ্রুবক। সি ভাষায় ফাংশন কেন ব্যবহার করা হয়, সহজে কোড করার জন্য। ঠিক আছে, পয়েন্টগুলা লিখে দিতেছি, বাকিগুলা তোমরা তোমাদের মতো লিখে নিবা, একটু সাথে সহজে কোড করার জন্য। ডিবাগিং সহজ হয়, ঠিক আছে, ডিবাগিং সহজ হয়। তারপরে হলো পুনরায় ব্যবহার করার জন্য, ঠিক আছে। আর কি করা যায়, নির্দিষ্ট কাজ নির্দিষ্ট ফাংশন দিয়ে করা যায়, নির্দিষ্ট কাজ নির্দিষ্ট ফাংশন দিয়ে করা যায়। ফাংশন দিয়ে করা যায়। আরেকটা হলো কোড ছোট হয়, কোড ছোট হয়। ঠিক আছে, কোড অনেক বড় কোড লিখতে হয় না। এই পয়েন্টগুলো খুব সুন্দর মতো তোমরা সাজিয়ে লিখলেই তোমাদের সি ফাংশন কেন ব্যবহার করা যায় সেটা তোমরা করতে পারবা। ঠিক আছে, কোড ছোট করা যায়, সহজে কোড করার জন্য, ডিবাগিং সহজ হয়, পুনরায় ব্যবহার করার জন্য, নির্দিষ্ট কাজ নির্দিষ্ট ফাংশন দিয়ে করা যায়, কোড ছোট হয় আলটিমেটলি। ঠিক আছে, তারপরে হলো সি ভাষার জন্য অ্যালগরিদম লিখো, এটা তোমাদের এইচডব্লিউ থাকবে। ঠিক আছে, এটা তোমাদের এইচডব্লিউ থাকবে, খুব সহজ জিনিস। অ্যালগরিদম লিখবা, খুবই সহজ, মানে যারা অ্যালগরিদম অলরেডি ভালো মতো পড়ছো, খুবই সহজ। ঠিক আছে, দেখো দুইটা জিনিস অলরেডি ইনিশিয়ালি নিছো, এস এর ভ্যালু নিছো, এস এর ভ্যালু 2 করে করে বাড়াইতেছো, আলটিমেটলি যোগ করছো। তো আলটিমেটলি এটা বুঝা যাইতেছে জোড় সংখ্যার জন্য তোমার কোড করা হয়েছে। তো এটার অ্যালগরিদম লিখবা, খুবই সহজ, এটা আশা করি পারবা। ঠিক আছে, খুবই সহজ, এটা যারা অ্যালগরিদম পড়ছো তারা এটা খুবই সহজে পারবা, অ্যালগরিদম লিখো। তারপরে দেখো ডু হোয়াইল ব্যবহার করে আর কি তোমার প্রোগ্রাম লিখতে বলছে। দেখো এখানে প্রোগ্রামটা লেখা আছে, দেখো বুঝো কিনা, না বুঝলে আমি একটু বলে দিব না। ঠিক আছে, এখন বলছে আগে যে প্রোগ্রামটা দেওয়া ছিল সেটা আসলে তোমার ফর লুপের পরিবর্তে তোমাকে যদি এরকম ডু হোয়াইল লুপ দেওয়া হয়, তাহলে এইভাবে এটা জিনিসটা করতে পারো কিনা। ঠিক আছে, ডু হোয়াইল লুপ এখানে দেওয়াই আছে, অ্যান্সারটা দেওয়া আছে, দেখো বুঝছো কিনা। ফর লুপে হলো তোমার, ফর লুপে হলো আগেই মনে করো কন্ডিশন চেক করে, এখানেই তোমার কন্ডিশন চেক করে। কিন্তু ডু হোয়াইল লুপে হলো তোমার ভিতরে হলো কন্ডিশন চেক করে, সরি লাস্টে হলো কন্ডিশন চেক করে যে আই এর ভ্যালু 100 থেকে ছোট কিনা। আর তেমন কিছুই নাই, পরিবর্তন নাই, বাকি সব জিনিসই আগের মতো। খুব সুন্দর মতো অ্যান্সারটা দেওয়া আছে এখানে, দেখে নিলেই পারবা। ঠিক আছে, হোয়াইল হলো লাস্টে যে চেক করে কন্ডিশন। ঠিক আছে, তারপরে বলছে যে ফাংশন বলতে কি বোঝায়, ভ্যারিয়েবল ঘোষণার ক্ষেত্রে তোমার আসলে কি কি আছে ওইটা দেওয়া আছে। ঠিক আছে, ফাংশন বলতে কি বোঝায় আশা করি পারবা। ভ্যারিয়েবল ঘোষণার ক্ষেত্রে অনুশীলনের পদক্ষেপ ব্যাখ্যা করো, তো এটা বলছে। তো এইটাও তোমাদের এইচডব্লিউ থাকবে, খুব সহজ জিনিস, এটার মধ্যে খুব কঠিন কিছু নাই। ঠিক আছে, এটা পুরাটা তোমাদের এইচডব্লিউ থাকবে, বুঝতে পারছো। এটা খুবই সহজ জিনিস, বইতে আছে, বইয়ের জিনিসপত্র, খুবই সহজ জিনিস। তো এইটা তোমরা আসলে বাসায় ট্রাই করবা। ঠিক আছে, ঠিক আছে। তারপরে বলছে 10টি পদের যোগফলে সি ভাষায় প্রোগ্রাম, প্রোগ্রামটা এখানে সুন্দর মতো করে দেওয়া আছে, আশা করি পারবা। ঠিক আছে, খুবই সহজ জিনিস, এটা আসলে খুবই সহজ জিনিস, এটা খুবই সহজে পারার কথা। ঠিক আছে, বাট আমি একটা জিনিস তোমাদের কাছে বলবো, মানে এক্সট্রা একটা জিনিস, পাও ফাংশন ব্যবহার করে এটা একটু ট্রাই করবা তো বাসায়। পাও যে ফাংশনটা আছে, মানে পাওয়ার ফাংশনটা, এটা একটু ব্যবহার করে ট্রাই করবা। পাও ফাংশন ব্যবহার করে এটা আসলে করার ট্রাই করবা, ব্যবহার করে।
দেখি তোমরা পারো কিনা। পাওয়ার ফাংশনটা ব্যবহার, এটা হলো এক্সট্রা একটা জিনিস দিয়ে দিলাম, ঠিক আছে, এইটা হলো ওই সৃজনশীলের মধ্যেই আছে। পাওয়ার ফাংশনটা ইউজ করবা, ঠিক আছে, পাওয়ার ফাংশন ইউজ করে তখন হলে a ইন্টু a গুণ করা লাগবে না, a কমা 2 গুণ করলেই হয়ে যাবে, ঠিক আছে, a কমা 2 গুণ করতে হবে। আর এখানে একটা হেডার ফাইল ইউজ করতে হবে। পাওয়ার ফাংশন কোথায় থাকে, ঠিক আছে, পাওয়ার ফাংশন কোথায় থাকে, পাওয়ার ফাংশন থাকে ম্যাথে, ঠিক আছে, ওকে, পাওয়ার ফাংশন থাকে ম্যাথে। তো ম্যাথে যেহেতু পাওয়ার ফাংশন থাকে, তো পাওয়ার ফাংশনের জন্য আলটিমেটলি এটা থাকবে, বুঝতে পারছি? ওকে, তাহলে তোমরা একটু খেয়াল করে আগের লেকচার গুলো দেখলেই পাওয়ার ফাংশনটা ইউজ করতে পারবা, খুব সহজ জিনিস, ওইটা একটু ট্রাই করো, ঠিক আছে, ম্যাথ ডট এইচ এ থাকে, একজনে সুন্দর একটা উত্তর দিছো, ঠিক আছে, ওইটা একটু ট্রাই করবা। 10, আর একটু পোল থাকতে হবে, ঠিক আছে। তারপরে বলছে ডিবাগ কি, ডিবাগিং কি, এই জিনিসটা দিয়ে তোমাদের যদি একটু বলি, ঠিক আছে, এটা একটু আমি আলোচনা করিয়ে দিই, ঠিক আছে। ডিবাগ কি, ডিবাগ হইলো কোডের ভুল খুঁজে, কোডের ভুল সংশোধন করা, কোডের ভুল সংশোধন করা, ঠিক আছে, এটা হলো কোডের ভুল সংশোধন করা, এটা হলো ডিবাগিং করা আর কি। সি ভাষায় রিটার্ন 0 কেন দিতে হয়, কারণ তোমার মনে করো এই যে রিটার্ন 0 বলতে আসলে আলটিমেটলি যেটা বুঝাইতেছে, তুমি কি রিটার্ন করবা, ঠিক আছে, তুমি কি রিটার্ন করবা সেটা হলো রিটার্নে বোঝায়, তুমি কি রিটার্ন করবা এটা আসলে বোঝায়, ঠিক আছে, রিটার্নে। এখন অনেক সময় আমরা এরকম লিখি না, ধরো ইন্টিজার মেইন এরকম, ঠিক আছে। এখন তুমি এটা আসলে কি বুঝাইতেছে, এইটা দ্বারা এখানে বুঝাইতেছে তুমি এই ফাংশন থেকে কোন একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবা, এই ফাংশন থেকে ইন্টিজার একটা ভ্যালু রিটার্ন করবা। এখন ধরো তোমার রিটার্ন করার কিছু নাই, কিন্তু তুমি বলছো যে আমি তোমাকে কিছু রিটার্ন করব, ঠিক আছে, রিটার্ন করব। এখন জিনিসটা, এটা উদাহরণ কি, ধরো তোমাকে কেউ সুন্দর মতো একটা করে, ধরো যে এটা অনেক সময় হইতো যে ধরো তুমি আর তোমার বন্ধু এ আর বি, ঠিক আছে, ধরো এ আর বি, ঠিক আছে, এ আর বি দুইজন বন্ধু। এখন দুইজন বন্ধু কি করছে, এই বন্ধু এই বন্ধুকে এক থালি পায়েস দিছে, ঠিক আছে, একটা থালি পায়েস দিছে, ভালো কথা, যে বন্ধু তুমি পায়েস খাইও, ঠিক আছে, এ বি কে দিছে। এখন বি হইলো ওই যে আগের মতো, সে কি স্যাসরা, ঠিক আছে, সে হইলো একটা স্যাসরা, এ বি কে পায়েস দিছে প্লেটে করে। এখন সে হলো স্যাসরা, সে হলো কিছু দিবে না, ঠিক আছে, সে হলো কারো কিছু দেয় না, তাহলে সে কি হলো খালি প্লেট দিছে, তার মানে খালি প্লেট দিছে, ঠিক আছে, সে কি দিছে, খালি প্লেট দিছে, কারণ প্লেট তো আর তার না, সে কিছু খাবার দিয়ে দিলে ভালো হইতো। এখন বি হলো স্যাসরা, সে হলো কিছু দেওয়ার নাই, তাই সে খালি প্লেটটা দিছে, এই কারণে লিখি রিটার্ন, খালি প্লেটটাকে ধরো রিটার্ন 0, কিন্তু প্লেটটা তো তারে পাঠাইতে হবে, প্লেট যেহেতু দিতে পারতেছে না, তার মানে খালি প্লেটটা দিতেছে। তেমনি ফাংশনে এরকম যদি কোনো কিছু থাকে যে রিটার্ন করার কিছু নাই, বাট রিটার্ন কিছু একটা করতে হবে, তখন আমরা এই যে রিটার্ন 0 লিখি, বুঝতে পারছি? ওকে, তাহলে সামনে যদি আসি, সামনে এখানে সুন্দর মতো তোমার কোডটা করা আছে, বাসায় একটু দেখে নিলেই পারবা যে কিভাবে রানের বিষয়টা পুরোপুরি খুব সহজে দেওয়া আছে। তুমি এটা যদি একটু বাসায় দেখো তাহলে নিজেই পারবা। তারপরে এইটা, এইটা তোমাদের এইচডব্লিউ থাকবে, ঠিক আছে, এটা তোমাদের এইচডব্লিউ থাকবে। ওকে, অ্যারে কি বলছে, স্ক্যানএফ কেন ব্যবহার করা, এটা খুব সহজ জিনিস, এটা তোমাদের এইচডব্লিউ থাকবে, ঠিক আছে, এটা তোমাদের এইচডব্লিউ থাকবে। দেন তোমাদের আরেকটা থাকবে, এটা এইচডব্লিউ, ঠিক আছে। এই দুইটা জিনিস খুবই সহজ, তো কিছু কিছু জিনিস তোমাদের এইচডব্লিউ দিছি, বাসায় তোমরা এই জিনিসগুলা করবা, ঠিক আছে। এখন তোমাদের সামনে একটা পোল আসতে যাচ্ছে, ঠিক আছে, তোমাদের সামনে একটা পোল আসতে যাচ্ছে, তোমরা যেটার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলে, আর ক্লাসে যারা যারা ওয়েট করতেছো তাদের কিন্তু এই লাস্টে একটা পোল থাকে, বিশেষ একটা প্রশ্ন তোমাদের সামনে চলে আসছে, ঠিক আছে, বিশেষ এই যে আগেরটা হলো এটা। তো তোমাদের সামনে একটা পোল আসতে যাচ্ছে, কে কে তোমরা পোলের জন্য রেডি, ঠিক আছে, তোমাদের কে কে পোলের জন্য রেডি আমাকে একটু জানাবা, ঠিক আছে, কে কে রেডি পোলের জন্য, কে কে রেডি আমাকে একটু জানাবা, ঠিক আছে, পোলের জন্য রেডি কারা কারা। তোমাদের সামনে কিন্তু এখনই কোশ্চেনটা চলে আসবে, ঠিক আছে, তোমরা কে কে রেডি।
তোমরা সবাই একটু রেডি হয়ে যাও, আমিও মনে করো পোলটা রেডি করে ফেলি। ঠিক আছে, দেখি তোমাদের মধ্যে কে কে এই জিনিসটা খুব দ্রুত করতে পারে। সবাই রেডি হয়ে যাও, ঠিক আছে। একটাই পোল যাবে তোমাদের কাছে, তো তোমাদের দেখি তোমাদের তাহলে উত্তরগুলা তোমরা কে কি দিয়ে ফেলো। সবাই রেডি তো? ঠিক আছে, ওকে, তোমাদের সামনে কিন্তু পোলটা চলে আসতেছে, তোমরা সবাই রেডি হয়ে যাও। ঠিক আছে, সবাই উত্তর দিয়ে ফেলো, দেখি 1 মিনিটের মতো সময় থাকবে, দেখি এটার উত্তর আসলে কে কি দিয়ে ফেলো। ঠিক আছে, যাও, তোমাদের 2 মিনিট দিলাম। ঠিক আছে, তাও খালি এটার ঠিক আছে, তো অর্ধেক 30 সেকেন্ড হয়ে গেছে, এখানে যখন 1.5 মিনিট হবে তখনই আমি আসলে পোলটা অফ করে দিব। তো দেখি তোমরা আসলে কত দূর কি এটা করতে পারো। যতটা সহজ কোশ্চেন মনে হইতেছে এটা ততটা সহজ কোশ্চেন না। ঠিক আছে, দেখো ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্টও আছে, প্রি ইনক্রিমেন্টও আছে, এবং দুইটার মাঝখানে একটা মাইনাসও দিয়ে দিছে। জিনিসটা যতটা সহজ তোমার কাছে মনে হবে, তুমি যতটা এটা ভালো মতো পারবা তোমার তত কঠিন মনে হবে এটা। ঠিক আছে, যারা একদমই পারো না, জীবনে দেখো না, তাদের কাছে এটা সহজ, কিন্তু যারা যত বেশি পড়ছো তার কাছে এটা তত কঠিন মনে হবে। 1.5 মিনিটের কিন্তু খুব কাছাকাছি চলে আসছি, অলরেডি আমাদের 30 সেকেন্ড পরে আমি টাইমার অন করছি, তাই 1.5 মিনিটের সময় আলটিমেটলি আমি দেখবো যে কে কে এটা পারতেছো। ওকে, অফ করে দেই, দেখি আমরা উত্তরগুলা দেখি আজকের ক্লাসের স্টার কারা কারা, তাদের নামগুলো একটু এখানে তুলে ফেলি। ঠিক আছে, আজকের ক্লাসের স্টার ফার্স্টে কে আছে দেখি, কতজন উত্তর দিছে? 102 জন, তার মধ্যে 13 জনের উত্তর ঠিক হয়েছে, মানে অবস্থা ভয়াবহ, তাই না? আমি জানতাম। মোহাম্মদ আব্দুল আজিজ হলো ফার্স্ট হয়েছে, সে সবার আগে উত্তর দিছে এবং সঠিক উত্তর দিছে। তারপরে সেকেন্ডে যে আছে, সেকেন্ডে কি আছে? শ্রাবন্তী বর্মন, শ্রাবন্তী লিখি, শ্রাবন্তী, ঠিক আছে, শ্রাবন্তী। তারপরে কে আছে? মাহিমা তাবাসসুম, ঠিক আছে, মাহিমা লিখি। তো তোমাদের আসলে অভিনন্দন, তোমরা এত মোটামুটি একটু কঠিন ছিল এটা, একটু ট্রিকি ছিল, তারপরে এটার উত্তর মতো দিতে পারছো। 3 জনের নামই দেব আমি, ঠিক আছে। তো মোটামুটি তোমরা আসলে আজকের স্টার, ক্লাসের স্টার, কারণ তোমরা মোটামুটি ক্লাসটা ভালো মতো করতে পারছো দেখে আসলে বুঝছো। ঠিক আছে, এবার একটু তোমাদের একটু ব্যাখ্যা দিয়ে দিই। ঠিক আছে, যারা পারো নাই তাদের জন্য একটু ব্যাখ্যা। দেখো জিনিসটা হয়েছে কি, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস হয়েছে। জিনিসটা হয়েছে কি, ফার্স্টে বি এর ভ্যালুতে আসি। ঠিক আছে, বি এর ভ্যালুতে আসে, এর ভ্যালু কত? 6 ছিল, এর ভ্যালু 6 ছিল, 6 নিয়ে আসছে। এই জায়গাটায় ফার্স্টে হয়েছে কি, ফার্স্টে বি এর ভ্যালু 1 প্লাস 6, তার মানে 7 ঢুকছে, বি তে হলো 7, তার মানে 7 আসছে। 7 এর পরে এর ভ্যালু যেহেতু 7 হয়ে গেছে, 7 প্লাস 7 এর সাথে 7 যদি আমি বিয়োগ করি তাহলে কত আসতেছে? বি তে চলে যেতেছে 0, বাট এর ভ্যালু আরেক বাইরে গেছে, আরেক বাইরে যে এটার ভ্যালু হইছে 8। ঠিক আছে, এইটার ভ্যালু কত হইছে? 8। ঠিক আছে, এইটার ভ্যালু হয়ে গেছে 8। জিনিসটা যত তুমি আসলে এটার মধ্যে মাথা ঘামাবা তখন তুমি সেই জিনিসটা বোঝার চেষ্টা করবা জিনিসটা হয়েছে কিনা।
জটিল একটা ম্যাথ দিছি তোমার, আর আমার স্পেশাল চ্যালেঞ্জ গুলো খুবই জটিল আকারে হয়। এটা আসলে নিজে খুব বেশি মনে করে মাথা ঘামাও, তাহলে তুমি এটা আসলে বুঝতে পারবা। ঠিক আছে, আলটিমেটলি বি এর ভ্যালু এখান থেকে কমতেছে, কমে এটা হলো গেছে, বাট এ এর ভ্যালু আলটিমেটলি দুইবার বাড়বে, এক হলো 6 হবে আর একটা 7 হবে আর একটা 8 হবে, তাহলে এর ভ্যালু 8 হইছে বাট বি এর ভ্যালু 0 হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছি? সেরা। তো আমাদের হলো স্টার হলো এখানে ছিল, আমরা যদি সামনের দিকে মোটামুটি যাই, আজকে আমাদের ক্লাস এখানেই প্রায় শেষের পথে চলে আসছি। তো সবসময় চেষ্টা করতে হবে সেরাদের সেরা হওয়ার চেষ্টা সবসময় থাকবে। স্যার এর ভ্যালু এ 8 কিভাবে? কারণ দুইবার বাড়ছে ভাইয়া, এর ভ্যালু বাড়তেই থাকবে। এ যতবারই পোস্ট ইনক্রিমেন্ট হোক বা প্রি ইনক্রিমেন্ট হোক, এর ভ্যালু বাড়তেই থাকবে। তার মানে এর ভ্যালু দুইবার বাড়ছে, তার মানে এর ভ্যালু 8, বাট ওখানে হলো 7 থেকে 7 বিয়োগ গেছে, দ্যাটস ওয়াই এটা হলো তোমার বাদ। ঠিক আছে, এখন এটা আমরা আলটিমেটলি বুঝে ফেলছি। তো আমাদের ক্লাস আজকের মতো শেষ, প্রায় 9টা ক্লাস আমরা নিয়ে ফেলছি। লাস্টের ক্লাসে হয়তো একটা ছোট একটা রিভিউ ক্লাস থাকবে, পুরো অধ্যায়টার একটা সাধারণ রিভিউ দিব। তো তোমাদের সাথে অনেকগুলো ক্লাস হয়ে গেল, আশা করি প্রোগ্রামিং এর অনেক জিনিস আছে। ঠিক আছে, তো তোমরা প্রোগ্রামে অনেক কিছুই পারছো, তোমাদের অবস্থা আরো ভালো আলটিমেটলি সেটা আসলে চাই। তো তোমাদের চেষ্টা সব সময় থাকবে এবং চেষ্টা করো যাতে তোমরা ভালো মতো এই জিনিসটা করতে পারো। ঠিক আছে, তো তোমাদের তো আবারও নেক্সটে কোনো এক সময় দেখা হয়েই যাবে তোমাদের সাথে। তো সেই জন্য আসলে তোমাদের কাছে আমার আকুল আবেদন, নেক্সটে যাতে তোমাদের আরো ভালো হয় সেই চেষ্টা করবা, প্রোগ্রামিং জিনিসটা আরো ভালোভাবে শেখার চেষ্টা করবা। যদি কোডিং এর সমস্যা হয়, অ্যালগরিদম এবং ফ্লো চার্টে বেশি আসলে টাইম দেওয়ার চেষ্টা করো, এটা তোমার জন্যও অনেক ভালো একটা কিছু বয়ে নিয়ে আসবে। ঠিক আছে, তো এটা সবার চেষ্টা করো। তো নেক্সট ক্লাস এবং লাস্ট ক্লাসে হয়তোবা তোমাদের সাথে দেখা হবে, সেই সময়টুকু পর্যন্ত সুস্থ থাকো, সবল থাকো। আসসালামু আলাইকুম।